যদি অ্যাবনর্মাল ব্লিডিং হয় অ্যাবাভ এজ অফ 40, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে কোনো টিউমার মিস করে যাচ্ছে কিনা। কনসেপ্ট পড়ার সঙ্গে মেনলি হরমোনাল স্ট্যাটাস, বয়স ইত্যাদি ইত্যাদি, বা মেল পার্টনারের কোনো অসুবিধা, 50-50 কারণ মেল পার্টনারের 50, ফিমেল পার্টনারের 50। সুতরাং এমার্জেন্সি পিল ইজ ফর অনলি এমার্জেন্সি। কিন্তু রেগুলার পিল যেগুলো পাওয়া যায়, 21 ডেজ পিল, আজকাল 24 ডেজ পিল বেরিয়েছে, তার মোদ্দা কথা হচ্ছে পিরিয়ডটা বন্ধ করে দাও। হ্যাঁ, এন্ডোমেট্রিয়াসের কষ্ট যদি ফার্টিলিটি রিলেটেড প্রবলেমে নয়, কিন্তু ফার্টিলিটি হয়ে গেছে তারপরে যদি এন্ডোমেট্রিয়াসের কষ্ট হয়, চিকিৎসার মোদ্দা কথা পিরিয়ড বন্ধ করো। নমস্কার, আমি ইপসিতা। আপনারা দেখছেন আনকাট আড্ডা, রিয়েল পিপল রিয়েল টক। প্রত্যেক এপিসোডের মতো আজকেও আমরা এইরকমই একজন অতিথির সঙ্গে আড্ডা দেব বা আলোচনা করব, যে বিষয় আমাদের সকলেরই জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকে, বিশেষ করে মেয়েদের। যদিও এখন সমাজের চিত্রটা অনেকটা পাল্টেছে, মেয়েরা অনেক আলোচনা খোলাখুলি করতে পারেন, সংকোচ ভয় কাটিয়ে উঠেছেন, কিন্তু এখনও তবুও বেশ কিছু আলোচনা করতে একটু দ্বিধা হয়, একটু সংকোচ বা লজ্জা হয়। অনেক সময় ভুল তথ্যের উপর মহিলারা বিশ্বাস করে চলেন। সেই জন্যই আজকে আমরা আলোচনা করব নারীর স্বাস্থ্য, শরীর সচেতনতা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন প্রসিদ্ধ অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডক্টর শুভ্র দাস। নমস্কার শুভ্রদা, আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে ভীষণ আনন্দ লাগছে। প্রত্যেক দিন মহিলাদের নানান ধরনের বাস্তব প্রশ্নের সম্মুখীন হতে হয় আপনাকে, এবং আপনি জানেনও যে অনেক সময় বাড়িতে আত্মীয় স্বজন বা অভিজ্ঞ কিছু মানুষ, বন্ধু বান্ধব কিংবা গুগল ঘেটে তারা সার্চ করেন, সেটা অনেক সময় ভুলও হয়ে যায়। তাই আজকে আমরা আলোচনা করব আপনার সঙ্গে, কোনো ভয় নয়, সত্যি কথা এবং দরকারি কথা। প্রথম যে কথাটা বলবো, যে কতদিনের সাইকেলে পিরিয়ড হলে সেটা নর্মাল বলে ধরেন আপনারা? পিরিয়ড সাইকেল আমরা সাধারণত বলি 28 দিনে মাস, তার সঙ্গে 2 দিন আগে বা 2 দিন পরেটাকেও নর্মাল ধরা হয়। সো যেহেতু আমাদের মাসগুলো লুনার মান্থে হয় না, কোনো মাস 30 দিন, কোনো মাস 31 দিন, ফেব্রুয়ারি মাস 28 দিন, সেই জন্য প্রতি মাসে একই ডেটে পিরিয়ড হবে সেটা তো হতে পারে না। সেই জন্যই 28 দিনের সাইকেল ধরা হয়, 2 দিন প্লাস মাইনাস হলে নর্মাল। কিন্তু চিকিৎসা আমরা তখনই করি যখন দেখা যায় কোনো সাইকেল লেন্থ 25 দিনের কম হয়ে গেছে বা 32 দিনের বেশি হয়ে গেছে, তখন আমরা চিকিৎসা করি, তখন অ্যাবনর্মাল ভেবে চিকিৎসা শুরু করা হয়। আচ্ছা, এই পিরিয়ডের সময় অনেকের যে ব্যথা হচ্ছে, সেটা কি সমস্যা নাকি স্বাভাবিক? পিরিয়ডের সময় একটা শরীরের মধ্যে ভারী ভাব, একটু কোমর ধরে থাকা, তলপেটটা একটু ভারী লাগা, সেটা ওয়াটার রিটেনশনের জন্য একটু হওয়ার স্বাভাবিক, কারণ সে সময় পেলভিক কনজেশন হয়। কিন্তু যদি ব্যথা হয়, সত্যিকারের কষ্ট পায় কেউ, তবে সেটা অবশ্যই ইনভেস্টিগেট করে দেখা উচিত কেন কষ্ট পাচ্ছে। পিরিয়ড হলে যে কষ্ট পাবে সেরকম নয়, একটা অস্বস্তি বা একটা শরীরের মধ্যে একটা ভারী হয়ে যাওয়া, একটা এরকম কিছু হতে পারে। ব্যথাতে কষ্ট পাওয়াটা উচিত নয়। আচ্ছা, ইরেগুলার বলতে আপনি ওই 25 দিনের আগে কিংবা 32 দিন পরে হলে সেটা কি ইরেগুলার পিরিয়ডটাকে এখন আমরা বলি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। বিভিন্নভাবে এটাকে ক্লাসিফাই করা হয়, যেমন দেরি করে পিরিয়ড হওয়া, যদি কারো 32 দিনের পরে পিরিয়ড হয়, যদি কারো 24 দিনের আগে পিরিয়ড হয়ে যায়, যদি কারো পিরিয়ডের মাঝখানে স্পটিং হয়, এই ধরনের যে কোনো পিরিয়ড যেটা 28 দিন থেকে, মানে 28 দিন প্লাস মাইনাস 2 দিনের থেকে একটু অ্যাবনর্মাল, যার কোনো সাইক্লিক কোনো রিদম নেই, সেগুলোকে আমরা সাধারণত অ্যাবনর্মাল ব্লিডিং বলে বা পিরিয়ডের ইরেগুলারিটি বলে বলা হয়। তখনই যদি কারুর হয় কোনো মহিলার, তাহলে তখনই তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? যখন এটাকে বয়স অনুযায়ী ভাবা উচিত। যাদের সবে মেনার্কি হলো, পিউবার্টি হলো, পিরিয়ড যাদের সবে শুরু হলো, তাদের কিন্তু একদম রেগুলার পিরিয়ড হওয়াটা এক্সপেক্ট করা যায় না, কারণ তাদের পিরিয়ড হতে গেলে যে একটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে ওভারি, তার মধ্যে যে একটা হরমোনাল কাসকেড, তার যে সমন্বয়, সিঙ্ক্রোনাইজেশন, সেটা এত কম বয়সে ডেভেলপ করে না। তো তাদের রেগুলার পিরিয়ড হওয়াটা খুব আনলাইকলি। তাদের ইউজুয়ালি ডিলেড পিরিয়ড হয়, অনেক সময় যখন ডিলেড হয় তখন বেশি হয়। তো সেরকম কিছু একটা হলে
যে বেশি ডিলে হয়ে যাচ্ছে, 1 মাস স্কিপ করে গেল, যখন পিরিয়ড হলো তখন খুব বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত। কিন্তু 2-4 দিন 5-7 দিনের এদিক ওদিক গন্ডগোল হলে অত বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। মিনিমাম বেসিক ইনভেস্টিগেশন করা যেতে পারে। মানে সেটা কতদিন অবধি এরকম রিদিমলেস হতে পারে ব্যাপারটা? বলা খুব শক্ত, কারণ অনেকের 1 মাস 2 মাস নাও হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে 1 মাস 2 মাস যদি হয়ে যায়, তারপরে যখন পিরিয়ড হচ্ছে তখন যদি হেভি হয়, তাহলে আমাদের একটা বার দেখেই আইডিয়া করে নেওয়া উচিত যে এরপরে কিছু করতে হবে, ওষুধ যেন ব্লিডিংটা বেশি না হয়, কারণ ব্লিডিং বেশি হলেই তার অ্যানিমিয়া হবে, ইত্যাদি ইত্যাদি সমস্যা হবে। সেটারও সম্ভাবনা থাকে। বা আজকালকার যেটা প্রবণতা দেখা গেছে, পিউবার্টি এজ গ্রুপে ওজন অনেক বেশি হয়, তো সবসময় আমরা হরমোনের জন্য ভাবছি, হয়তো ওজনটা একটা কারণ, বা থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, বা অন্য কিছু। তো ইনভেস্টিগেট করা উচিত, একটা দুটো সাইকেল দেখে ইনভেস্টিগেট করা উচিত, কিন্তু এটা কমন পিউবার্টি এজ গ্রুপে ডিলে পিরিয়ড হবে। আচ্ছা, কিন্তু যদি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মধ্যে হয়, 20 বছর থেকে 35 বছর, 38 বছর, 40 বছর, তাদের যদি ইরেগুলার হয় তো অবশ্যই দেখা উচিত। 3 রকমের ইরেগুলারিটি ইউজুয়ালি হয়। একটা ডিলেডের সঙ্গে খুব কমন হচ্ছে আজকাল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ডিলেড পিরিয়ড, কারণ ওজন বেশি, ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস, সিডেন্টারি লাইফস্টাইল ইত্যাদি ইত্যাদি সব মিলে একটা খুব কমন হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন ভীষণই দেখা যাচ্ছে, ভীষণ বেশি। হ্যাঁ, আগেও ছিল হয়তো, কিন্তু এখন তো খুবই বেশি দেখা যাচ্ছে বিকজ অফ একটা ভুলভাল ডায়েট হ্যাবিট, হ্যাঁ হ্যাঁ, একদম এক্সারসাইজ না করার প্রবণতা, ওজন বেড়ে যাওয়া, আর স্ক্রিন টাইমটা খেলার টাইমটাকে নিয়ে নিয়েছে। আগে যে সময় খেলতো, এখন সে সময় স্ক্রিনে। এটা ভীষণ মারাত্মক। সেই ক্ষেত্রে এই 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 ক্ষেত্রে ডিলেড পিরিয়ড হলে আমরা এইভাবে ভাবতে পারি। আর যদি যখন তখন ব্লিডিং, স্পটিং, মিড সাইকেল স্পটিং, একদম সাইক্লিক্যাল মিড সাইকেল স্পটিং অনেক সময় হতে পারে ওভুলেশনের জন্য, কিন্তু যখন তখন স্পটিং ইত্যাদি ইত্যাদি হলে কোনো প্যাথোলজি আছে কিনা দেখা উচিত, সার্ভাইকাল পলিপ বা অন্য কিছু থাকলে এরকম হতে পারে। তো এটা যে আফটার 20 ইয়ার্স, এটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ 20 ইয়ার্স থেকে 35-40 অবশ্যই। আর 40-র ওপরে গিয়ে যদি পিরিয়ড গন্ডগোল হয়, দ্যাট ইজ এগেইন কমন। এটার কারণ হচ্ছে ওই সময় একটা শরীরে হরমোনাল চেঞ্জ হয়, পেরিমেনোপজাল এজ গ্রুপ, তখন পিরিয়ডে একটু এদিক সেদিক হয়, কিন্তু একই সঙ্গে মহিলাদের ইউট্রাসে বা সার্ভিক্সে টিউমার বা তার ইনসিডেন্স কিন্তু ওই বয়সটায় বেশি। আচ্ছা, তার মধ্যে ইউট্রাসে টিউমার তো অবশ্যই তোমার ব্লিডিংয়ের অ্যাবনর্মালিটি নিয়ে প্রেজেন্ট করে। সো শুধু ভেবে বসলে হবে না যে পেরিমেনোপজাল এজ গ্রুপ বলে উল্টোপাল্টা হচ্ছে। ম্যাক্সিমাম 2 মাস অবধি বা 3 মাস অবধি দেখা যেতে পারে, তারপরে কিন্তু ইনভেস্টিগেট করে দেখা উচিত যে অন্য কিছু প্যাথোলজি আমরা মিস করে যাচ্ছি কিনা। সেটা 40-এর উপরে অবশ্যই। কিন্তু 40 বছরের ওপরেও তো কনসিভ করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করে। 40 বছরের উপরে ন্যাচারাল কনসেপশন 40-42 অবধিও হয়, কিন্তু আজকাল 50 বছরেও কনসিভ করে আর্টিফিশিয়াল টেকনিকে। আচ্ছা, তো তার সঙ্গে এটা সম্পর্ক নেই। না, তার সঙ্গে এটা সম্পর্ক নেই। সম্পর্ক যদি অ্যাবনর্মাল ব্লিডিং হয় অ্যাবাভ এজ অফ 40, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে কোনো টিউমার মিস করে যাচ্ছে কিনা, সে যে ধরনেরই হোক না কেন, যেটা আমি পিউবার্টি এজ গ্রুপে অতটা ভাববো না। তো এক একটা এজ গ্রুপে এক একটা জিনিসের উপর ইম্পর্টেন্স বেশি দিতে হয়। তো 20 থেকে 40-এর মধ্যে ওটা ভাববেন 20 থেকে 40-এর মধ্যে ডিলেড পিরিয়ড ইত্যাদি ইত্যাদি বেশিরভাগই পলিসিস্টিক ওভারি রিলেটেড কারণেই হয়, বা সার্ভাইকাল পলিপ হতে পারে, ছোট ছোট টিউমার ইউট্রাসের ভেতরে হয়, যেটা সার্ভিক্সের থেকে বেরিয়ে ভ্যানের মধ্যে ঝরলে তার থেকে। সেক্ষেত্রে কি করা হয়? আজকাল তো হিস্ট্রোস্কোপ আছে, ক্যামেরা আছে, যেটা ইউট্রাসের ভেতরে দেখে নেওয়া যায় যে পলিপ আছে কিনা, থাকলে বের করে দেওয়া যায়, কেটে বায়োপসি করা। আচ্ছা, মানে তারপরে এটা করার পরে তখন আবার কনসিভ করতে অসুবিধা হয় না না? না না, কনসিভ করার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কনসিভ করার সঙ্গে সম্পর্ক নেই। কনসিভ করার সঙ্গে মেনলি হরমোনাল স্ট্যাটাস, বয়স ইত্যাদি ইত্যাদি, বা মেল পার্টনারের কোনো অসুবিধা, 50-50 কারণ, মেল পার্টনারের 50, ফিমেল পার্টনারের 50। কিন্তু এই অ্যাবনর্মাল ব্লিডিংয়ের সঙ্গে কনসিভ না করার খুব যে ডাইরেক্ট রিলেশন আছে তা নয়, কিন্তু পলিসিস্টিক ওভারিতে যেমন হেল্প লাগে, কিছু মেডিসিন লাগে কনসিভ করার জন্য, ন্যাচারাল কনসেপশন একটু কম হয়। আপনারা দেখছেন গাইনোকোলজিস্ট ডক্টর শুভ্র দাসের সঙ্গে আলোচনা হচ্ছে আমাদের। কথা শুনে যদি ভালো লাগে আর যদি মনে হয় কনসাল্ট করবেন, তাহলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন পিয়ালেস হসপিটাল, এপেক্স হসপিটাল, আর না হলে ওনার নিজের চেম্বার রয়েছে
তার জন্য আমরা ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, কথা হচ্ছিল সুব্রত পিরিয়ডের সময়টা নিয়ে। এই সময় কি আমাদের ছোটোবেলায় বলা হতো টক খাওয়া যাবে না, তেঁতুল টেতুল এই সমস্ত রেস্ট্রিকশন করতো, মা কাকিমারা বলেছিলেন। তো এইরকম কি কোনো ব্যাপার আছে যে খাওয়ার কোনো রেস্ট্রিকশন আছে কি? সায়েন্টিফিক্যালি দেখতে গেলে টক খাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা আমি তো জানি না। তবে যেহেতু পিরিয়ডের সময় একটা ব্লাড লস হয়, কারণ ছেলেদের ন্যাচারাল ব্লাড লস কিন্তু হয় না, মহিলাদেরই সেই ন্যাচারাল ব্লাড লসটা হয়। রাইট। তো তাদের একটু কিন্তু পুষ্টিকর খাবার, আয়রন রিচ খাবার, ভিটামিন রিচ খাবার খাওয়া উচিত। সেটা শুধু পিরিয়ডের সময়ে 5টা দিন খেলেই হবে না, রেগুলার বেসিসেই খাওয়া উচিত। 2 নম্বর হচ্ছে পিরিয়ড একটা নন ইনফেক্টিভ ইনফ্ল্যামেটারি প্রসেস, মানে পিরিয়ডে যে ব্লিডিংটা হয় এটা কোনো হাত পা কেটে গিয়ে তার ধমনী বা শিরা কেটে গিয়ে যে ব্লিডিং হচ্ছে সেরকম কিন্তু নয়। পিরিয়ডটার বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে আমাদের ইউটেরাসের ভেতরে একটা লেয়ার তৈরি হয় হরমোনের প্রভাবে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন যেটা ওভারি থেকে বেরোয়, সেই লেয়ারটা ইউটেরাসের ভেতরটাকে পুরোটাকে কভার করে। একটা বিছানা মতো, যদি বেবি হয়, বাচ্চা আসে, তাহলে এই বিছানায় এসে ঘুমাবে। সেই জন্য ভগবান এরকম একটা সিস্টেম করেছে, প্রতি মাসেই সে যবে থেকে পিউবার্টি শুরু হলো, মেনার্কি শুরু হলো, তখন থেকেই কিন্তু শুরু হতে আরম্ভ করে। এবার যখন দেখলো যে মাসের শেষে গিয়ে কোনো প্রেগনেন্সি এলো না, তখন ওই বিছানাটা সে চেঞ্জ করে, সেই লেয়ারটা খসে খসে পড়তে আরম্ভ করে। সেটাই হচ্ছে পিরিয়ডের ব্লিডিং। তো যখন খসে পড়ছে তখন নতুন লেয়ার তৈরি হচ্ছে আবার, সেইখানে একটা ইনফ্ল্যামেটারি অ্যাকশন, একটা রিয়াকশান হয় শরীরে। অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়া উচিত। একজন ছেলে যতটুকু পুষ্টিকর খাওয়া দরকার, একজন মহিলার কিন্তু ততটাই বা তার থেকে বেশি খাওয়া দরকার। বিশেষ করে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই রিচ খাবার, ভিটামিন রিচ খাবার বেশি খাওয়া দরকার। কি কারণ কি ধরনের খাবার আপনি প্রেসক্রাইব করবেন? না, বিরাট কিছু আজকাল তো দেখি সবাই সব দামি দামি খাবার কি সব খায়, চিয়া সিড, মুক্ত সুখ, কিন্তু বেসিক মা কাকিমা আমাদের সময় যা ভালো খাবার বলতো, দুধ খেতে হবে। দুধ যদি সহ্য হয়, কারণ অনেকের ইনটলারেন্স থাকে, আলাদা কথা। যদি সহ্য হয়, গ্যাস ফর্ম করে অনেকের করে, তো যার করে না তার জন্য দুধ হচ্ছে বা ডেয়ারি প্রোডাক্ট হচ্ছে বেস্ট সোর্স অফ ক্যালসিয়াম। কারণ একজন মহিলাই, তারা মায়ের জাত, তাদের থেকেই আমাদের প্রজন্ম এগিয়ে যায়। একটা বাচ্চা যখন পেটে ধীরে ধীরে বড় হয়, তার যে পুষ্টির দরকার পুরোটাই মায়ের থেকে পায়। শুধু মাকে খাইয়ে ওই 9 মাস সেই পুষ্টি কিন্তু ম্যানেজ করা যায় না। সুতরাং বয়ঃসন্ধির সময় থেকেই যেন তার ক্যালসিয়াম রিজার্ভ ভালো থাকে, ভিটামিন রিজার্ভ ভালো থাকে, অ্যানিমিয়া যেন না থাকে, ইত্যাদি ইত্যাদি দেখা উচিত। তার জন্য পুষ্টিকর খাবার অবশ্যই খাওয়া উচিত। তার মধ্যে আমাদের বাড়িতে যা খায় তাই, ফল মূল রেগুলার খাওয়া, ডেয়ারি প্রোডাক্ট খাওয়া, ঘরে পাতা দই খুব ভালো। যে দুধ সহ্য করতে পারছে না, ঘরে পাতা দই, ঘরে পাতা ছানা খেতে পারে। বেস্ট ফর্ম অফ প্রোটিন হচ্ছে এগ হোয়াইট, ডিম সেদ্ধ। একটা করে খেলে অন্তত 8-10 গ্রাম প্রোটিন হলো, তার সঙ্গে 2টো করে খেতে পারে যদি কারো সেরকম ওয়ের বডি ওয়েট অনুযায়ী। তো আমাদের বাঙালি ফুড হ্যাবিট এমনিতে খুব খারাপ নয়। শাকসবজিও এককালে প্রচুরই খাওয়া হতো, এখনও যারা খায় তারা খায়, কিন্তু নতুন প্রজন্মর যে ফুড হ্যাবিটটা তৈরি হয়েছে, যারা বাড়িতে অন্তত মাসে 10-12 বার করে সুইগি এসে খাবার ডেলিভারি করছে, সেই তাদের একটু সচেতন হওয়া উচিত যে তারা সত্যি সত্যি কি নিউট্রিশাস খাবার খাচ্ছে। এটার ইফেক্ট কিন্তু বিভিন্ন রকমভাবে পড়ে। এই যে আপনি বললেন চিয়া সিড বা ওটস বা এই ধরনের নতুন কিছু সংযোজন হয়েছে আমাদের খাদ্য তালিকায়, খুব খুব আগে ছিল না, কয়েক বছর এটার খুব প্রবণতা হয়েছে। তো সেগুলো কি আপনি, তার যে বিরাট কিছু অ্যাডভান্টেজ তা কিন্তু নয়, আমার নিজের ধারণা নয়, নিউট্রিশনিস্ট আরও ভালো বলতে পারবে। বেসিক আইডিয়া, চিয়া সিড খাওয়া যা চিড়ে দিয়ে দুধ খাওয়া একই বোধহয় ব্যাপার হবে। ইসবগুলের ভুসি খাওয়া, চিয়া সিড খাওয়া বোধহয় একই রকম ব্যাপার হবে। তো আমার নিজের ধারণা, আমি আমার নিজের পেশেন্টদের খুব একটা এনকারেজ করি না। যারা এই প্রোটিন পাউডার না খেতে পারলে খুব মন খারাপ হয়, বা মাদার সল্টিক্স না খেলে খুব মন খারাপ হয়, তাহলে আমার তো খুব মন খারাপ, আমার ফাদার সল্টিক্স একটা বের করেনি, বাবাদেরও তো খাওয়া উচিত। তো আমাদের মা বাবা কাকিমারা যা খাবার বলতো, ডিম সেদ্ধ খাও, ফ্রুটস খাও, দুধ খাও, দুধ যদি আর সহ্য না হয় দই পেতে খাও, বাইরের দুধ নয়, ঘরে পাতা দই পেতে, দই পেতে ছানা করে খাও। এমনকি যদি ওয়েট ঠিক থাকে, কারো ওভারওয়েট না হয়, তাহলে চিজও খুব ভালো সোর্স অফ ক্যালসিয়াম। আচ্ছা, ক্যালসিয়াম
সুতরাং আলাদা করে মানে যে বিশেষ আয়রন ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম, আয়রনটা খুব ডিফিকাল্ট কারণ আয়রনের সোর্স হচ্ছে মেনলি অ্যানিমাল, ওই বোন ম্যারো অ্যান্ড অল হচ্ছে ভালো সোর্স। আর গ্রিন লিফি ভেজিটেবলস মানে স্পিনাক টিনাক মানে পালং শাক বা এই ধরনের কিছু আয়রন আছে, কিন্তু আয়রনটা একটু ডিফিকাল্ট। আয়রন হয়তো তার সাপ্লিমেন্ট লাগলেও লাগতে পারে, কিন্তু ভিটামিনস অ্যান্ড প্রোটিনস কিন্তু কিন্তু সাপ্লিমেন্ট। মহিলাদের বেশি আয়রন ডেফিসিয়েন্সিটা খুব কমন, মানে আমারও আছে। মানে এই হিমোগ্লোবিন কমে যাওয়া বা আয়রন ডেফিসিয়েন্সি, এটার জন্য বললাম যে ছেলেদের সঙ্গে মহিলাদের যে মায়েদের একটাই তফাৎ যে তাদের শরীর থেকে নির্দিষ্ট পরিমাণ আয়রন তো বেরিয়ে যাচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। ছেলেদের সুতরাং সেটা হচ্ছে না, ছেলেদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সিটা কম, অ্যানিমিয়াটা কম, যদি না তার অন্য কোনো হিমোগ্লোবিনোপ্যাথি থাকে, তার থ্যালাসেমিয়া ট্রেট খুব কমন, ইত্যাদি ইত্যাদি। যদি কিছু না থাকে অন্যান্য কিছু, শুধু মেয়েদের আর ছেলেদের যদি কম্পেয়ার করা হয়, অবশ্যই ছেলেদের হিমোগ্লোবিন লেভেল বেশি হয়। মেয়েদের মধ্যে 12-র ওপর হিমোগ্লোবিন লেভেল খুব কম হয়। স্পোর্টসম্যান যারা খেলাধুলো করে, রেগুলার এক্সারসাইজ করে, তাদের হয়। এছাড়া কিন্তু হয় না, বিকজ অতটা সচেতন নয় বলে। সাপ্লিমেন্ট তো করা উচিত, আয়রনটা একটু সাপ্লিমেন্ট করা উচিত দেখে নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে বলি যে হোয়াইট ডিসচার্জ যেটা হচ্ছে সেটা কি কখনো মানে কখনোই স্বাভাবিক নয়, নাকি না, কিছুটা হলেও হোয়াইট ডিসচার্জ কথাটা তো বাংলা করলে হয় সাদা ডিসচার্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডিসচার্জ যদি সাদা রং হয় মানে চুনের মতো, চুনকাম করার যে চুন, তাহলে এটা প্রবাবলি প্যাথোলজিক্যাল। আর যদি জলের রংটাকে কেউ সাদা বলে, জলের মতন ডিসচার্জ হচ্ছে, সেটা কিন্তু নর্মাল। সেটা কখন মানে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে পিরিয়ড শুরু হওয়ার 8-10 দিন থেকে 18-20 দিন অবধি একটা স্টিকি মিউকাস ওয়াটার লাইক ডিসচার্জ কিন্তু কমন। দ্যাট ফেসিলিটেটস পাম্পস ট্রান্সফার, মানে ভগবান তৈরি করে রেখেছে যে ওই সময়টা হচ্ছে ফার্টাইল পিরিয়ড, ওই সময় প্রেগনেন্সি আসার চান্স বেশি। আচ্ছা ওই ডিসচার্জটা ইজ নেসেসারি ফর স্পাম ট্রান্সফার, মানে স্পামটা যে ভ্যানাতে পড়লো সে তো এটা কিছু মিডিয়া থ্রু দিয়ে সুইম করে ওপরে উঠবে, সে তো লাফাতে লাফাতে যাচ্ছে না, তো দ্যাট ডিসচার্জ ইজ কমন। কিন্তু যদি কারো চুনের মতো ডিসচার্জ হয় বা ইয়েলোইশ ডিসচার্জ হয় বা অন্য কোনো হালকা রেডিশ ডিসচার্জ হয়, অ্যাসোসিয়েটেড ফাউল স্মেল থাকে, যদি ইচিং বা কোনো ইরিটেশন থাকে, সেগুলো কিন্তু নর্মাল নয়। আচ্ছা সেগুলো অ্যাবনর্মাল। এবং এই অ্যাবনর্মালিটি হওয়ার মেন কারণ হচ্ছে আদার দ্যান সেক্সুয়াল রিলেশন, হাইজিন মানে ইউ হ্যাভ টু কিপ দ্য লোকাল এরিয়া ড্রাই, শুকনো রাখতে হবে। কেউ অনেকেই জল বাথরুমের পরে জল দিয়ে মুছে শুকনো করছে না, দ্যাট ইজ ওয়ান রিজন, বেশি জল থাকলে। নাম্বার 2 রিজন হচ্ছে যদি ডায়াবেটিস থাকে কারো, বারবার করে ইনফেকশন হয়। নাম্বার 3 হচ্ছে আজকাল অনেকে অনেক কিছু লাগায়, অনেক কিছু বেরিয়েছে, মানে সবার ধারণা দাঁড়িয়েছে যে ভেনাকে ক্লিন রাখার জন্য কিছু স্পেশাল তোমার কেমিক্যাল সাবস্টেন্স ইউজ হ্যাঁ, করা, এইটা লোশন বা কিছু। লোশন বা এই ধরনের অনেক হ্যাঁ, কিছু এই যে আমি বেরিয়েছে। প্রশ্নটা করতাম, এটা কতটা ভালো বা কতটা জানি না, যদি একদম পিএইচ মানে ভ্যানাল একটা অ্যাসিডিক পিএইচ মেনটেন করতে হয় টু প্রিভেন্ট ইনফেকশন। নর্মাল সবারই একটা ব্লাডের যেমন নির্দিষ্ট পিএইচ আছে, ইউরিনের যেমন নির্দিষ্ট পিএইচ আছে, ভ্যানাল একটা পিএইচ আছে। এখন যে জিনিসটা ইউজ করছো যদি সেটা এক্স্যাক্টলি পিএইচ নিউট্রাল হয়, তাহলে জল আর ওটা একই জিনিস হলো, গন্ধটা বাদ দিয়ে হয়তো ওখানে ভালো গন্ধ দেওয়া আছে, তাহলে খুব ক্ষতি হওয়ার কথা নয়। কিন্তু পিএইচকে যদি অ্যাফেক্ট করে ভ্যানাল পিএইচকে, তাহলে ইনফেকশনের চান্স বাড়বে। তো ফর অল প্র্যাকটিক্যাল পারপাস যদি জল, বাড়ির জল পরিষ্কার হয়, জল দিয়ে পরিষ্কার করার, শুকনো ড্রাই রাখা, এর থেকে বেশি কিছু ভ্যানাল হেলথ দরকার হয় না। আচ্ছা আমাদের মুখের হেলথ যেমন আমরা ব্রাশ করি, সত্যিকারে ব্রাশ করতে দরকার আছে কিনা সেটাও একটা কথা। যদি কেউ আগেকার দিনে ব্রাশ করতো কিনা, তো নিম দিয়ে ডাল দিয়েও দাঁত ভালো থাকতো, হয়তো আমাদের থেকে ভালোই থাকতো। কারণ ফল্টি ব্রাশিং টেকনিকের জন্যই আজকাল বেশিরভাগ দাঁতের প্রবলেম হয়তো হচ্ছে। তো কিন্তু দাঁত তো ব্রাশ করতেই হয়, বা সব জায়গাটা হাইজিনিক না, ব্রাশ তো নয়, এখন ব্রাশ করছো তুমি। আমার ছোটোবেলায় যদি আজ থেকে 50 বছর আগেকার কথা বলি, তখন গুঁড়ো ছিল একটা, গুঁড়ো পাওয়া যেত, হ্যাঁ গুঁড়ো বা বাড়িতে যদি শরীর খারাপ হতো নুন তেল দিয়ে দিত, হ্যাঁ হ্যাঁ বা নিম ডাল পেলে নিম ডাল নিয়ে আসতো, চিবিয়ে চিবিয়ে জায়গাটাকে করে করতে হতো। হ্যাঁ হ্যাঁ ব্রাশ করার উদ্দেশ্যটা হচ্ছে দাঁতের ফাঁক থেকে ময়লা বের করা, আর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আমরা না, যে ব্রাশ একদমই। করি, হ্যাঁ, আর আমরা যে পেস্ট ইউজ করি সেটা ফ্রেশনেসের জন্য, গন্ধের জন্য। যেমন ভ্যানাতে যদি কেউ লোশন লাগায় উইথ আ স্মেল, তাহলে একটা গন্ধ হবে।
হ্যাঁ, সেইটাই। কারণ আমরা কথা বলতে গেলে একজনের সঙ্গে কথা বলতে গেলে মুখ থেকে যদি খারাপ গন্ধ বেরোয় খারাপ, সেটা সকালবেলা উঠে আমরা ব্রাশ করি। কিন্তু আমি অতটা নই, ডেন্টিস্ট যদি কেউ শুনে থাকে এর মধ্যে হয়তো অন্য কিছু বলতে ভাবতে পারে। কিন্তু আমার নিজের ইমপ্রেশন যে ভ্যারিনা ক্লিন করার জন্য সাধারণ জল দিয়ে পরিষ্কার করা এবং শুকনো রাখা। হুম। বা অনেক সময় থ্রেডিংও হয়, বা অনেক সময় সেটা না, শেভিং যারা করে, shaving যারা হয়। শেভ করে তাদের কিন্তু মুশকিল আছে। শেভ করলে ইনফেকশনের চান্স খুব বেশি, কারণ শেভ করলে মাইক্রো ইনজুরি হয়। মানে মাইক্রো ইনজুরি মানে আমরা যখন ব্লেড দিয়ে কাটি, ইনজুরি কিন্তু হয়, একদম উইদাউট ইনজুরি হয় না। আচ্ছা। এখন ওটা তো সেন্সিটিভ পার্ট, ওখানে ইনজুরি হলে কিন্তু সেলুলাইটিস মানে ইনফেকশন হওয়ার চান্সটা বেশি। তো শেভ করাটা কতটা মেটিকুলাসলি কেউ করতে পারবে আমি জানি না, না করাই বোধহয় ভালো। ট্রিম করা, থ্রেডিং করে কিনা আমি জানি না, কিন্তু ওই অনেকে লাগায় কেমিক্যাল সাবস্টেন্স পাওয়া যায়, যদি তার কোনো অ্যালার্জিক রিয়াকশন না হয় তাতে কোনো অসুবিধা নেই, করতে পারে। মানে ওয়্যাক্স করে দিল। ওয়্যাক্স করে বা ওর কিছু কেমিক্যাল সাবস্টেন্স লাগানো, যেমন আজকাল যারা পলিসিস্টিক ওভারিতে একটু বেশি, অনেক মেয়েরই আজকাল করতে হয়, হ্যাঁ, থ্রেডিং করে তারা। থ্রেডিং একটা সময় করতে করতে ব্যথা লাগে, স্কিনে রিয়াকশন হয়, তখন ওরা আজকাল ইলেকট্রিক রেজার টেজার কী সব বেরিয়েছে সেগুলো দিয়েও করে, হুম হুম হুম। করতেই পারে, কোনো অসুবিধা সেটা নেই। যেটাতে ভ্যাজাইনাতে কম করলে ইনজুরি হবে, কম ইনজুরি হবে সেটাতে। কিন্তু ডাইরেক্ট শেভিং যদি সেই আগেকার দিনের, এখন তো আর ওই শেপ পাওয়া যায় না, ওই টোপাস ব্লেড দিয়ে শেভ করা, ওইটা একদম উচিত না। যদি গার্ডেড, নিশ্চয়ই আজকাল নতুন নতুন বেরিয়েছে, আমার তো এক্সপিরিয়েন্স নেই, সেরকম কোনো গার্ডেড রেজার পেলো যেটাতে স্কিন ইনজুরি হবে না, তাহলে মানে করতে আপনি তো পারে। বলছেন যে শেভ করা মানে দাড়িতে শেভ করছেন, যে ধরুন সেটাও তো ইনজুরি হচ্ছে। ইনজুরি হচ্ছে তো, হয়তো হ্যাঁ, সবসময় হয়, তাহলে কিন্তু ইনজুরি মুখ যেন সবসময় আমরা পরিষ্কার রাখি, কেয়ার করি। কিছু একটা হলে নজরে চলে এলো, সঙ্গে সঙ্গে কেটে গেলে মলম লাগালাম, ভ্যানাতে কেটে গেলে কে কোনো সময় নাও খেয়াল করতে পারে, হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে অনেক সময় ইনফেকশন হতে অনেক পারে। সময় হওয়ার চান্স বেশি, সেটা অ্যাভয়েড করাই ভালো। আমরা আছি ডক্টর শুভ্র দাস, গাইনোকোলজিস্টের সঙ্গে। আপনাদের কীরকম লাগছে আপনারা আমাদের কমেন্টে লিখে জানান। আর আরও যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর যোগাযোগের ফোন নাম্বার আমরা আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এবার আসছি শুভ্রদা, যে বিবাহিত জীবনের পর তো একটু বায়োলজিক্যালি একটু চেঞ্জেস আসে মেয়েদের, তখন হয়তো পিরিয়ডিক্যাল যে অনিয়মিত মানে পিরিয়ড বা ইরেগুলারিটি হয়, যে সেটা কি স্বাভাবিক নাকি সেটা হয় না? মানে মেয়েদের জীবনে চেঞ্জ আসে মানে সাইকোলজিক্যাল বলছি। সাইকোলজিক্যাল তো একটা। হ্যাঁ, সাইকোলজিক্যাল চেঞ্জ একটা তো হয়ই। ইমোশনাল ফ্যাক্টরের সঙ্গে পিরিয়ডের একটা ওতপ্রোত জড়িত আছে, সম্পর্ক আছে। আচ্ছা। এগুলো খুব ভালো প্রমাণ পাওয়া যায়। তোমাদেরও হয়তো এক্সপিরিয়েন্স থাকতে পারে, যে পরীক্ষার সময় খুব বেশি টেনশন করলে অনেক সময় পিরিয়ড গন্ডগোল করে, হতে চায় না, দেরি হয়। সেরকম স্পোর্টস ওম্যান যারা ফাইনাল মানে কোনো ইভেন্টের আগে খুব প্র্যাকটিস করে টরে, তাদেরও এরকম অসুবিধা হয়। তো এটা কমন। বিয়ের পরেও যদি তার অ্যাটমসফিয়ার, নতুন জায়গার অ্যাটমসফিয়ার স্যুট করছে না, পিরিয়ডে গন্ডগোলটা হতে পারে। বিশেষ করে ডিলেড পিরিয়ডটা বেশি হয় ওদের। এটা স্বাভাবিক মানে? টু সার্টেন এক্সটেন্ট স্বাভাবিক, তার মানে এটা এই নয় যে চলতেই থাকবে, একটা দুটো সাইকেল অবধি হতে পারে, একটু কিন্তু তার irregular। আগে হ্যাঁ, কিন্তু প্রেগনেন্সি এসে গেল কিনা সেটাও দেখতে হবে। হ্যাঁ, মানে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া মানেই তো প্রেগনেন্সি নাও হতে না পারে, না, মানে সেটা তো। হ্যাঁ, নাও হতে পারে, কিন্তু ফার্স্টে সব মানে চিকিৎসা করার বা ম্যানেজ করার প্রথম স্টেপ হচ্ছে ইউরিন টেস্ট করে বাদ দেওয়া যে প্রেগনেন্সি নেই, দেন ইউ গো হেড। আচ্ছা, মানে এই যে প্রেগনেন্সি টেস্ট এখন যেটা বেরিয়েছে কিটগুলো, সেগুলো তো রিলায়েবল? এলাইজা টেস্ট, হ্যাঁ, অ্যাবসলিউটলি রিলায়েবল, সবাই ওই টেস্টেই করে। এছাড়া আর একটা অপশন আছে ব্লাড টেস্ট করা, সেটা যখন ডাউটফুল হয়, আমাদের কোনো সন্দেহ হয় যে তখন করি আমরা, আদারওয়াইজ তো ওটাই 100%। আচ্ছা, এবার আমি বলছি যে এই পিলস নেওয়া বা ইমার্জেন্সি পিলসও অনেক সময় অনেক মেয়েরা নেয়, খুব বেশি নেওয়া কি ক্ষতিকারক? না না, এমার্জেন্সি পিল ইজ নট হেলদি। নট হেলদি? না, এমার্জেন্সি ইজ ফর এমার্জেন্সি অনলি। কেউ যদি এমার্জেন্সিটাকে ভাবে যে আমি ক্যাজুয়ালি নেবো, এমার্জেন্সি পিল খাবো, সেটা ঠিক না। মানে সব সময়ের জন্য না, মানে না না, কখনো একবার একবার করে নিল ঠিক হ্যাঁ, আছে। মাসে একবার করলেও, 6 মাসে একবার খেলেও ঠিক আছে, কিন্তু যে মাসে 4বার করে এমার্জেন্সি পিল খাচ্ছে, তার মুশকিলটা হচ্ছে আমাদের যে ন্যাচারাল হরমোন সাইকেলটা আছে, এক পিরিয়ডে একটা পার্টিকুলার টাইম থেকে ইস্ট্রোজেন হরমোনটা শরীরে বেশি প্রমিনেন্ট থাকে, তার জন্য আমাদের যে জিনিসটা বলছিলাম যে একটা বিছানার মতন তৈরি হয়, ইউট্রাস ভেতরে একটা লেয়ার পড়ে, প্রোজেস্টেরন সেটাকে ম্যাচিওর করে, তারপরে বন্ধ হয়ে গেলে উইথড্রয়াল ব্লিডিং হয়। কিন্তু যদি মাঝখানে ইমার্জেন্সি পিল খাওয়া যায়, এগুলো কিছুই না, এগুলো হাইডোজ প্রোজেস্টেরন। ও হাইডোজ প্রোজেস্টেরন দিয়ে উইথড্রয়াল ব্লিড করিয়ে দেওয়া হয়, মানে ওই ইউট্রাইন এনভায়রনমেন্টটাকে নষ্ট করে দিয়ে ডিস্টার্ব করে দেওয়া হয় যেন প্রেগনেন্সি না আসতে পারে। তার হ্যাঁ। জন্য
এমার্জেন্সি পিল খেলে 30-40% চান্স ব্লিডিং হয়। আজকে এমার্জেন্সি পিল খেলে পরশুদিন একটা ব্লিডিং হবে। কেউ যদি বেশি এমার্জেন্সি পিল খেয়ে ফেলে তাহলে তা পুরো হরমোনাল সিস্টেমটাই ডিস্টার্বড হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং এমার্জেন্সি পিল ইজ ফর অনলি এমার্জেন্সি। কিন্তু রেগুলার পিল যেগুলো পাওয়া যায়, 21 ডেজ পিল, আজকাল 24 ডেজ পিল বেরিয়েছে, দ্যাট ইজ গুড ফর কন্ট্রাসেপটিভ পারপাস এবং আদারওয়াইজ গুড আনলেস কারো ডায়াবেটিস আছে বা কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে। পিলস খেয়ে অনেক সময় শারীরিক অনেক পরিবর্তনও হয়, যে মোটা হয়ে যাচ্ছে বা কিছু চুল পড়ে যায় বা স্কিনের এফেক্ট হয়, এরকম আমি শুনেছি, বা সেটা পার্টিকুলার এই জন্যই হচ্ছে পিলস নিলে, সেটা কি হয় কখনো? না, হওয়া উচিত নয়। পিলসের জন্য কারো ওজন বেড়ে যাবে, এটা একদমই ভুল ধারণা। আচ্ছা, 100 জন মাকে যদি আপনি দেখেন ডেলিভারির পরে 5 বছর, তার মধ্যে হয়তো 5 জন পিল খাবে, 95 জন খাবে না, কিন্তু 100 জনেরই ওজন বাড়বে, কেউ কমাতে পারবে না। তো পিল ইজ নট রেসপন্সিবল। আর পিল খেলে যে চুল পড়ে যায়, এ হয়ে যায়, হওয়া উচিত নয়। কারণ পিল তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনটা, ন্যাচারাল ইস্ট্রোজেন হরমোনটাকে সাপ্রেস করে একটা স্টেডি লেভেলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দিয়ে যাচ্ছে। তার যে শরীরে তো ইস্ট্রোজেনের অভাব হচ্ছে তা তো নয়। সুতরাং হেয়ার লস হওয়ার বা অন্য কিছু হওয়ার বা স্কিন খারাপ হয়ে যাওয়ার কোনো কারণ তো নেই, কারণ ইস্ট্রোজেন তো আছে। যেমন এমন বলতে পারি, কোনো দুর্ঘটনা বা কারণের জন্য কারো হয়তো ওভারি খুব কম বয়সে বাদ চলে গেছে, তো তাকে আমরা কি করে মেনটেন করি তার হরমোন প্রোফাইল? তো আমরা তো ইস্ট্রোজেন হরমোন দিই তাকে, আচ্ছা, তাকে তো ইস্ট্রোজেন হরমোন দিয়ে থাকি। যেমন আমাদের পিলেও তো ইস্ট্রোজেন হরমোনই দেওয়া আছে, তার সঙ্গে প্রোজেস্টেরন দেওয়া আছে পিরিয়ডটা করানোর জন্য। তো এতে যে শরীরে খুব খারাপ হবে তা না। অবশ্যই যাদের মাইগ্রেন আছে, মাইগ্রেন বেড়ে যেতে পারে, সেটা যে কোনো, এমনি যাদের মাইগ্রেন থাকে তাদের পিরিয়ডের সময় মাইগ্রেন বাড়ে, বা লিভারের কোনো প্রবলেম আছে, লিভার খারাপ, মানে লিভারে এনজাইম বেশি বা লিভারে কোনো প্রবলেম, তারা সেগুলোর মানে যাদের এই পিরিয়ডের সময় মাইগ্রেনের সমস্যা হয়, পিলের কথা যদি নাই ধরি, তাহলে তারও তো ট্রিটমেন্ট আছে। মাইগ্রেনের ট্রিটমেন্ট মাইগ্রেনের মতো না, মানে এই পার্টিকুলার পিরিয়ডিক্যালি না, সে তো মাইগ্রেন কতগুলো জিনিস মাইগ্রেনকে স্টিমুলেট করে। সে হচ্ছে কফি স্টিমুলেট করে, রোদে বেরোনোটা স্টিমুলেট করে। আচ্ছা, সেটা পিরিয়ডটাও পিরিয়ডও একটা এরকম ঘটনা যখন স্টিমুলেট করে, বা যারা তখন ওসি পিল খেলে তাদের মাইগ্রেনটা বেশি ঘন ঘন হতে থাকে। আচ্ছা, তো অ্যাভয়েড করি আমরা। রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যার লিভার প্রবলেম ডিজিজ আছে, যার ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, সিভিয়ার হাইপার টেনশন আছে, কার্ডিয়াক রিস্ক আছে, তাদের হয়তো আমরা অ্যাভয়েড করতে পারি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে অনেক সময় পিরিয়ড হয়তো কোথাও বেড়াতে যাবে, সেই জন্য পিরিয়ডটা যাতে না হয় তার জন্য আমরা বন্ধ রাখি, সেটা কি ঠিক? মানে কখনো এটা করা উচিত? ঠিক, মানে অঠিক কিছু নয়, তাতে সাইকেলটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সাইকেলটা চেঞ্জ হয়ে যাবে। এই প্রোজেস্টেরন আমি যেটা বললাম, যে সাইকেলটা যখন হয় একটা সার্টেন পিরিয়ড অব্দি ইস্ট্রোজেন, তারপরে প্রোজেস্টেরন, তারপরে ঝপাস করে প্রোজেস্টেরনটা বন্ধ হয়ে যায়, তখনই ব্লিডিংটা হয়। তো আমরা কি করি, ওই প্রোজেস্টেরন হরমোনটাকে আরও 10 দিন দিয়ে দিই বাইরে থেকে, মুখের ট্যাবলেট, পিরিয়ডটা 10 দিন পিছিয়ে গেল। হ্যাঁ, মানে আমি অ্যাবনর্মাল কিছু খুব করছি না, খালি জিনিসটাকে একটু ডিস্টার্ব করে দিচ্ছি, তাহলে সাইকেলটা আবার সেই অনুযায়ী হবে। যদি কারো 5 তারিখে সাইকেল হতো, পিছিয়ে 25 তারিখ করে দিলাম, পরের বার থেকে 25 তারিখ অনওয়ার্ড সাইকেল হবে, তারপর 5 তারিখটা ঘুরে আসবে না। মানে সেটা নিয়ে সেটা কোনো রিস্ক নয়। না, সেরকম বছরে একবার করলে, দুবার করলে সেরকম কিছু রিস্ক হওয়ার তো কথা না। বছরে একবার দুবার, প্রতি মাসে যদি কেউ এখন তার সাইকেলটাকে ডিস্টার্ব করে দেয়, সেটা তো উচিতই নয়। আর আমরা এর যদি কোনো বিবাহিত মহিলা, সে কতদিন মানে কতদিন ওয়েট করবে? যদি সন্তান ধারণ হলো না, তাহলে কতদিন পরে ডাক্তার? স্ট্যান্ডার্ড আছে। সবার ধারণা যে আমি 3 মাস ধরে বিয়ে হয়ে গেল, সে বিভিন্ন রকম টেস্ট করে চলে এলো। যদি না অ্যাপারেন্ট কোনো অসুবিধা থাকে, নর্মালি হেলদি কাপল, 100 জন কাপল যদি প্রেগনেন্সি ট্রাই করে, 1 মাসের শেষে মাত্র 10% প্রেগনেন্ট হয়। 100 জন হেলদি কাপল মাসের 1 তারিখ থেকে প্রেগনেন্সি ট্রাই করলো, মাসের শেষে গিয়ে 10 জনের কনসিভ করে। আচ্ছা, এবার এরকম করতে করতে 1 possibility। বছর যদি ওয়েট করা যায় সেই 100 জনকে নিয়ে, তাহলে দেখা যাবে 70% কনসিভ করে গেছে। যদি 2 বছর ওয়েট করা যায়, তাহলে দেখা যাবে 80% কনসিভ করে গেছে। যে 20% 2 বছর পরেও কনসিভ করলো না, তাদের মধ্যেই কোনো গণ্ডগোল আছে, তখন সেটাকে বের করতে হবে কার গণ্ডগোল। এটা আমি বললাম তাদের ক্ষেত্রে যাদের অবভিয়াস কোনো প্রবলেম নেই, কোনো পিরিয়ডের গণ্ডগোল নেই, কোনো সেক্সুয়াল রিলেশনের গণ্ডগোল নেই, অন্য কোনো গণ্ডগোল নেই, অ্যাবসলিউটলি হেলদি, তাদের ক্ষেত্রে এটা সত্যি।
কিন্তু এতদিনকেও করলে আর পেশেন্ট সব চলে যাবে অন্য লোকের কাছে। তো আমরা কিছুদিন বুঝিয়ে বাজিয়ে 6 মাস অন্তত কাটানো হয়, তারপরে ইনভেস্টিগেট করতে শুরু করতে হয়, না হলে তো পেশেন্টটা কনভিন্স হবে না। মা হওয়ার ইচ্ছে সবারই থাকে, কিন্তু অনেক সময় মা হতে গেলে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় অনেকেরই। আমি শুভ্রদাকে যখন পেয়েছি তখন এই বিষয়ে একটু প্রশ্ন করে নিই যে কখন যদি প্ল্যানিং করা হয়, ফ্যামিলি প্ল্যানিং, তাহলে একটা দম্পতি কখন আপনার কাছে আসবে? প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং ইজ আ মাস্ট। তো প্রি ম্যারেজ কাউন্সেলিং ইজ অল ইভেন বেটার। আজকাল অনেকেই করে, বিয়ের আগে অন্তত থ্যালাসেমিয়া টেস্ট, ব্লাড গ্রুপ টেস্ট, বেসিক সেরোলজি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV, এগুলো অনেকেই করা দরকার। 1 নম্বর দরকার হচ্ছে থ্যালাসেমিয়া করা। ছেলে বা মেয়ে, মানে পুরুষ বা মহিলা যারই যদি থ্যালাসেমিয়া মাইনর থাকে, থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া মাইনরটাই বেশি ডেঞ্জারাস, অত ডেঞ্জারাস নয়। একজনের যদি থাকে, তাহলে সে যাকে ভালোবাসে বা যাকে বিয়ে করতে চাইছে তার যদি থ্যালাসেমিয়া মাইনর হয়, তাহলে কিন্তু প্রবলেম আছে। আচ্ছা, মানে একজন মাইনর আর একজন মাইনরকে যদি বিয়ে করে, তাহলে তার বাচ্চা যখন হবে তাদের মেজর হয়ে যাওয়ার, থ্যালাসেমিয়া মেজর হয়ে যাওয়ার চান্স বেশি, এবং থ্যালাসেমিয়া মেজরের যে খুব একটা ট্রিটমেন্ট আছে তা নয়। আচ্ছা, তাহলে তো এইটা ভয়ঙ্কর কিন্তু প্রি ম্যারেজ, মানে আমাকে প্রশ্ন করা হলো যে বিয়ের পরে যখন সে ভাবছে তখন কখন আসবে, আমি বলছি বিয়ের আগেই কিন্তু অন্তত এই একটা জিনিস দেখা উচিত, আচ্ছা, যে থ্যালাসেমিয়া টেস্ট করে দেখে নেওয়া উচিত যে দুজন মানে কম্প্যাটেবল কিনা। একজন মাইনর হলে কোনো অসুবিধা নেই, দুজনই যেন মাইনর না হয়। আচ্ছা, আর মেজর কেউ যদি হয়, সে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ অবধি খুব সুস্থ শরীরে সাধারণত থাকে না, সুতরাং মেজর যারা আছে তাদের কথা আমি বলছি না। আর যারা করতে পারেনি তাদের অবশ্যই বিয়ের পরেও এই জিনিসটা করে নেওয়া উচিত, থ্যালাসেমিয়া চেক করে দেখে নেওয়া তবে উচিত ইস্যুটা নেওয়া উচিত। অবশ্যই। তার সঙ্গে ব্লাড গ্রুপ দেখে নেওয়া উচিত, কারণ পজিটিভ মায়ের যদি নেগেটিভ হয়, তাহলে বাবা যদি পজিটিভ হয় তাহলে একটু অসুবিধা হয়। বাবা যদি নেগেটিভ হয় কোনো অসুবিধা নেই, বাবা পজিটিভ হলে অসুবিধা হয় একটু। আর অবশ্যই হেপাটাইটিস বি যদি থাকে, সি যদি থাকে, বা এই ধরনের কোনো যদি ক্রনিক ডিজিজ থাকে, তাহলে তার চিকিৎসা করে নেওয়া উচিত। তো প্রি ম্যারেজ কাউন্সেলিং দরকার। আচ্ছা, আর প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ের সময়ে এইগুলো তো আছেই, যার প্রি ম্যারেজ কাউন্সেলিং হয়নি সে সে তার তো এগুলো এগুলো করবেই। করতেই হবে। তার সঙ্গে বেসিক ফিটনেস মহিলার দেখে নেওয়া উচিত, যেমন থাইরয়েড টেস্ট করে দেখে নেওয়া উচিত, থাইরয়েড ঠিক আছে কিনা। ব্লাড সুগার যদি ফ্যামিলিতে হিস্ট্রি থাকে স্ট্রং, তাহলে তো অবশ্যই করা উচিত, না হলেও রুটিন একটা অন্তত সুগার করা উচিত। তার লিভার ফাংশন ঠিক আছে কিনা তার দেখা উচিত, ভিটামিন D3 লেভেল ঠিক আছে কিনা দেখা উচিত, তার ছোটোবেলায় কী ভ্যাকসিন নেওয়া হয়েছে, তো এখন যদি রেকর্ড থাকে ভালো, তা নাহলে রুবেলার ভ্যাকসিন দিয়ে দেওয়া উচিত বা রুবেলা টেস্ট করে দেখে নেওয়া উচিত। কারণ প্রেগনেন্সিতে রুবেলা মানে জার্মান মিজলস, মিজলস মানে হাম, একটা হামের মতো, হ্যাঁ, সেটা বাচ্চাকে খুব ক্ষতি করে যদি প্রেগনেন্সিতে হয়ে যায়। হবেই কোনো গ্যারেন্টি নেই, কিন্তু যদি স্কোপ পাওয়া যায়, প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং করা যায়, তাহলে রুবেলা টেস্ট করে রুবেলা ভ্যাকসিন দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, তো এগুলো প্রি প্রেগনেন্সি। তার সঙ্গে বেসিক মানে এটা কনসিভ করার আগে আগেই এটা করা উচিত। করতে হবে আর কি। প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং বা প্রি ম্যারেজ কাউন্সেলিংও করা যেতে পারে, রুবেলা ভ্যাকসিন দিয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা, প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ে ইনভেস্টিগেশন বাদ দিয়ে নেক্সট হচ্ছে ফলিক অ্যাসিড খাওয়া অভ্যেস করানো। ফলিক অ্যাসিড হচ্ছে একটা ভিটামিন, ফলভাইট নামে সবচেয়ে কমন, আর অনেক কিছু নামে পাওয়া যায়। ফলিক অ্যাসিড একটা করে প্রেগনেন্সি প্ল্যান করার আগে থেকেই খাওয়া উচিত, কারণ ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে বাচ্চার বেশ কিছু কনজেনিটাল অ্যানোমালি হতে পারে, এবং ফলিক অ্যাসিড যদি কারো সব ঠিক থাকে তাহলে তার অনেকগুলো, যেমন বিশেষ করে ক্রেনিয়াল অ্যাবনর্মালিটি, অনেকের কী বলে শিরদাঁড়াতে, আমাদের বডিটা আসলে দুটো হাফে তৈরি হয়, তো শিরদাঁড়াটা যে জোড়া লাগছে অনেক সময় ফাঁক থেকে যায়, তো ওই রকম ধরনের কিছু ক্রেনিয়াল অ্যাবনর্মালিটিগুলো প্রিভেন্ট করতে পারে ফলিক অ্যাসিড। সো প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ে ফলিক অ্যাসিড আগে থেকে দেওয়া উচিত, মানে কেউ হঠাৎ প্রেগনেন্ট হয়ে আসার থেকে আগে এলে আমরা এই প্রোটেকশনগুলো নিতে পারি। আচ্ছা, এবার এগুলো সব করা আছে, এরপরে কখন হাজব্যান্ড ওয়াইফের উচিত ডাক্তারের কাছে আসা প্রেগনেন্সির জন্য। হ্যাঁ, তো যখন সে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ের জন্য আসবে, তখন তাকে নিশ্চয়ই বুঝিয়ে বলে দেওয়া হবে যে তোমরা করো।
চেষ্টা করো। চেষ্টা করার জন্য আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে বেসিক যেটা, সেটা হচ্ছে ইন্টারকোর্সের ফ্রিকোয়েন্সি কীরকম, কোন সময় হয় সে সম্বন্ধে অনেকেরই আইডিয়া থাকে না, যে কোন সময়টা ইন্টারকোর্সে বেশি প্রেগনেন্সি হওয়ার চান্স বেশি। ওয়েন প্রেগনেন্সি ইজ দ্য মেইন ইস্যু, যখন প্রেগনেন্সি মেইন ইস্যু তখন একটা ইন্টারকোর্সের প্যাটার্ন ফলো করলে ভালো হয়। তো সেগুলো ডাক্তাররা বলে দেয়। এগুলো সবই কিন্তু প্রি প্রেগনেন্সি কাউন্সিলিংয়ে বললাম। হুম 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 এবার প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং সব হলো, তারপরেও যদি না প্রেগনেন্সি আসছে অন্তত 6 মাসের মধ্যে, তখন তো অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা উচিত। তখন দেখা উচিত যে তার স্পাম কোয়ালিটি ঠিক আছে কিনা, বা ফিমেল ফ্যাক্টরে তখন কিছু কিছু টেস্ট করা উচিত, যে তার ওভুলেশন ঠিকমতো হচ্ছে কিনা, বা অন্যান্য কিছু। আচ্ছা তো 6 মাস যদি সব প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং থাকে, করা থাকে, ইনভেস্টিগেশন মোটামুটি কোনো প্রবলেম না থাকে, 6 মাস তো নিজেরা চেষ্টা করা উচিত। আচ্ছা এরকম কোনো আপনি যেহেতু প্রচুর ইনফার্টিলিটির উপর কাজ করেছেন, অনেক দম্পতি আসে আপনার কাছে, কাপলরা, যে অনেক দিন ধরে তার মা হওয়ার ইচ্ছা হতে পারছে না, তখন তারপরে এইরকম কোনো অভিজ্ঞতা আপনি একটু শেয়ার না করুন। না, সেটা তো খুব কমন। 6 মাস বা ম্যাক্সিমাম 1 বছর যদি দেখা যায় যে বেসিক বেসিক ইনভেস্টিগেশন রিপোর্ট নর্মাল, বেসিক সিমেন্ট টেস্ট নর্মাল, তারপরেও 1 বছরের পর যখন হচ্ছে না ধরা হয়, তখন আরেকটু ভালো করে কথাবার্তা বলা দরকার। অনেক সময় দেখা যায় যে হাজবেন্ড বাইরে থাকে, হুম খুব কমন, সপ্তাহে 2 দিন আসে। তখন তাদের আবার বুঝিয়ে বলা যে ফার্টাইল পিরিয়ড জিনিসটা কি, কোন সময় একসঙ্গে থাকতে হবে, কী ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে, তাহলে হওয়ার চান্স বেশি। বা যদি এইসবগুলো ঠিকই থাকে, তখন দেখতে হবে যে কার মধ্যে কী অসুবিধা আছে। তার মধ্যে একটা কমন অসুবিধা যেটা হয়, সেটা হচ্ছে আজকালকার দিনে ওই পলিসিস্টিক ওভারির জন্য এগের কোয়ালিটি খারাপ থাকে অনেক সময়। আচ্ছা বিশেষ করে ওবিস পলিসিস্টিক ওভারি, যারা ওবিসিটি আছে যাদের মধ্যে পলিসিস্টিক ওভারি, তাদের এগের কোয়ালিটি খারাপ থাকে, তাদের প্রেগনেন্সি হতে পারে, মানে অসুবিধা হয় একটু। এবং এরকম অজস্র আছে যাদের এরকম অসুবিধা হচ্ছে, কিন্তু ধৈর্য ধরে রাখতে পারলে 2 বছরের মধ্যে প্রেগনেন্সি এসে যাওয়া উচিত। আর ধৈর্য যদি না ধরে, তখন তারা আর্টিফিশিয়াল টেকনিকে চলে যায় আজকাল সবাই। 2 বছর বাদে যদি প্রেগনেন্সি না আসে, তখন একটা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করার দেখা উচিত, যে কোনো প্যাসেজে ব্লক আছে কিনা। কারণ এগ যে বেরোচ্ছে সেটা তো একটা ফ্যালোপিয়ান টিউবের ভেতর দিয়ে ইউট্রাসের মধ্যে আসছে, তো ওইগুলো রাস্তাটা পরিষ্কার আছে কিনা বোঝার জন্য, বা ইউট্রাসের ভেতরের প্যাসেজটা ঠিক আছে কিনা বোঝার জন্য, তখন ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি, হিস্টোস্কোপিতে দিতেই তখন ওই অপারেটিভ প্রসিডিওরের মধ্যে চলে যেতে হয়। আচ্ছা এটা কমন করতে হয়, কিন্তু এখন একটু যেহেতু পেশেন্টটা একটু বেশি অধৈর্য, বা ডাক্তাররাও একটু বেশি অধৈর্য, একটু তাড়াতাড়ি করা হয়। স্ট্যান্ডার্ড চিং হচ্ছে 2 বছরের মধ্যে প্রেগনেন্সি না হলে, অথবা মায়ের বয়স 35-এর বেশি হলে আচ্ছা তাড়াতাড়ি করে ফেলা উচিত এগুলো। আসলে সবসময় সবুরে মেওয়া ফলে কথাটা আমরা শুনে থাকি, এবং ধৈর্য ধরতেই হয় সব কিছুর ক্ষেত্রেই। শুভ্রদার কথা থেকে এটাই প্রমাণিত হলো যে ধৈর্য ধরতে হবে। যারা এখনো পর্যন্ত অধৈর্য হয়ে পড়ছেন বা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, সত্যি মা হতে না পারলে যে ফ্রাস্ট্রেশনটা আসে, যার হয় সেই বোঝে। কিন্তু ধৈর্য ধরে থাকলে তাহলে নিশ্চয়ই ফল পাবেন, এবং সকলের জন্য আমাদের তরফ থেকে নিশ্চয়ই অনেক অনেক শুভকামনা থাকলো। আর তারপরেও যদি কখনো কনসাল্ট করতে ইচ্ছে হয় শুভ্রদার সঙ্গে, তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে ওনার নাম্বারে যোগাযোগ করবেন। পিয়ারলেস হসপিটাল, এপেক্সে উনি বসেন। তাছাড়াও উনি কোথায় বসেন, কিভাবে দেখবেন, সবই আপনাকে জানিয়ে দেবেন। এরপরে বলবো যে প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে বিশেষ কী লক্ষ্য করতে হয়, যে যাতে পরে ডাক্তার কাছে যাওয়া দরকার। নর্মাল প্রেগনেন্সি হয়েছে, কোনো অসুবিধা নেই, যা ভমিটিং হয় হ্যান ত্যান, এগুলো ঠিক আছে, কিন্তু বিশেষ কিছু লক্ষণ কি আছে যেগুলো একটু ক্ষতিকারক বা ভয়ের ব্যাপার? না, বেসিক্যালি এখন এরকম করে ক্লাসিফাই করাটা খুব ডিফিকাল্ট বা উচিতও নয়। প্রেগনেন্ট হলে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ লাইফস্টাইল কিছুটা চেঞ্জ দরকার হয়, ডায়েট কিছুটা চেঞ্জ দরকার হয়। তো একটা কনসালটেশন কিন্তু করা উচিত, যে এই অসুবিধা হলেই প্রেগনেন্সির পরে যাব, না হলে যাব না, এটা ঠিক নয়। যখনই পিরিয়ড মিস করবে, কেউ যদি একটা প্রেগানিউস কার্ড দিয়ে টেস্ট করে দেখে যে পজিটিভ হয়েছে, আমার মনে হয় সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। না, এই গর্ভাবস্থায়
পার্টিকুলার কিসে কি কি লক্ষ্য করা আচ্ছা, উচিত? যে ডাক্তারকে দেখছে এবং কি এমার্জেন্সি হলে সঙ্গে সঙ্গে যাবে, হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ জানতে হ্যাঁ চাইছো? হ্যাঁ। না, সেটা ডিপেন্ড করছে যে কোন ট্রাইমেস্টার, মানে কোন ফেজে রয়েছে প্রেগনেন্সির। প্রথম, আমরা সাধারণত প্রেগনেন্সিকে 3টে ভাগে ভাগ করি: ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 3 মাস, সেকেন্ড ট্রাইমেস্টার দ্বিতীয় 3 মাস, আর লাস্ট ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার। তো ফার্স্ট ট্রাইমেস্টারের মেন কমপ্লিকেশন হচ্ছে ব্লিডিং আর সিভিয়ার পেন। কারণ দুটো জিনিসকে আমরা ভয় পাই ফার্স্ট ট্রাইমেস্টারকে, সেটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি আর অ্যাবর্শন, স্পন্টেনিয়াস অ্যাবর্শন। তো ব্লিডিং যদি শুরু হয়, যে কোনো ব্লিডিং ইন ফার্স্ট ট্রাইমেস্টার, আমাকে প্রথমেই বাদ দিতে হবে যেটা কোনো অ্যাবর্শন প্রসেস চালু হলো কিনা, মানে বেবির প্রেগনেন্সিটা ডিস্টার্বড কিনা। কারণ ব্লিডিং হওয়ার মানেই হচ্ছে বেবি যখন প্রথম ডেভেলপ করে তখন মায়ের থেকে যে বাচ্চা তো পুরোটাই মায়ের রক্তের উপরেই নির্ভর করে, সে নাড়িটা দিয়ে রক্তটা আসে। তো প্ল্যাসেন্টা বলে বা ফুল, যেটা নাড়ির একটা প্রান্তে ফুল থাকে যেটা ইউট্রাসের গায়ে সেটাই লেগে থাকে, সেটা মায়ের ইউট্রাস থেকে ব্লাড নিয়ে সেটা ছাঁকনির কাজ করে, ছেঁকে বাচ্চার শরীরে যায়। যখনই কোনো ব্লিডিং হচ্ছে মানে সেই ছাঁকনিটা, মানে প্ল্যাসেন্টাটা সেপারেট করছে, এবার সেপারেট করছে বলেই দুটো জায়গার মাঝখান থেকে ব্লিডিং হচ্ছে। এবং সেটা যদি বেশি হয়ে যায় তাহলে বাচ্চাটার ব্লাড সাপ্লাই যদি কমিয়ে যায় তাহলে আবার নষ্ট হয়ে যাবে। তো এনি টাইপ অফ ব্লিডিং ইজ এমার্জেন্সি, সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে একটোপিক প্রেগনেন্সি, যেটাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, দ্য মোস্ট সিভিয়ার এমার্জেন্সি ইন অবস্টেট্রিক্স। সেটা হচ্ছে প্রেগনেন্সিটা ইউট্রাসের মধ্যে না এসে ফ্যালোপিয়ান টিউবে এসছে, ও ইউট্রাসের বাইরে এসছে, সেটাই সবচেয়ে কমন। এবং যেহেতু ফ্যালোপিয়ান টিউবটা খুব সরু একটা অর্গান, খুবই সরু, সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা ছুঁচো ওর জাস্ট ঢুকবে হয়তো ক্যাভিটিতে। যখন প্রেগনেন্সিটা বড় হয়, 6 সপ্তাহ মতন হয়ে যায়, ওর সাইজ একটু বড় হয়, 20 মিলিমিটার 22 মিলিমিটার সাইজ হয়ে গেল প্রেগনেন্সিটার, তখন ওটা বাস্ট করে যেতে পারে। ওহো। তো আগে থেকেই সিমটম হয় যে ব্যথা ব্যথা Pain ব্যথা হয়। ব্যথা, হ্যাঁ, শুধু সব ব্যথাকে নেগলেক্ট করলে হবে না। সেরকম হলে যদি প্রেগনেন্সিতে ব্যথা সেরকম হয় তাহলে সঙ্গে সঙ্গে দেখে নেওয়া উচিত যে একটু এই প্রেগনেন্সির কোনো চান্স আছে কিনা। এই দুটো হচ্ছে এমার্জেন্সি ফর ফার্স্ট ট্রাইমেস্টার। যদি কারো বেশি ব্যথা এবং ব্লিডিং। ব্লিডিং, বমি হওয়া, খেতে না পারা, মাথা ঘোরা, এসব তো মোটামুটি Common, কমন হ্যাঁ। হয়, এবং সেগুলো ডাক্তাররা বলেও দেয় যে হলে কি কি করবে, কিছুটা হলে কমেও যায়। তো কিন্তু এই দুটো হচ্ছে মোস্ট সিভিয়ার এমার্জেন্সি। তাহলে প্রেগনেন্সি এলে সেই মায়ের মানে মোটামুটি কি কি করা উচিত বা উচিত নয় বলে আপনি মানে বলে থাকেন? প্রেগনেন্সি এলে অবশ্যই আমরা কিছু গাইডেন্স তো দিয়ে দিই, যেটা বলছিলাম যে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিংয়ের সময়ও বলে দিই, জাস্ট প্রেগনেন্সি এলেও বলে দিই। তার মধ্যে 1 নম্বর হচ্ছে খাওয়ার হ্যাবিট চেঞ্জ করতে হয়। আমরা বিরিয়ানি খেতে গেলাম, 1 প্যাকেট বিরিয়ানি খেয়ে নিলাম। প্রেগনেন্সিতে কিন্তু বেসিক্যালি প্রোজেস্টেরন হরমোন জন্য একটু ডাইজেশনে প্রবলেম হয়, ডিলেড ডাইজেশন হয়, মানে ডিলেড গাট মোটিলিটিটা স্লো হয়ে যায় বলে ডাইজেশন করতে সময় লাগে। তো সেই জন্য নর্ম হচ্ছে অল্প অল্প করে খাও, বারবার খাও। যদি আমরা 4টে মেজর মিল খাই, ওরা 6টা-7টা মিল খাবে, কিন্তু পরিমাণে অল্প খাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রেগনেন্সিতে জল খাওয়া বাড়াতে হয়। সবাই বলে গা গোলাচ্ছে, বমি পাচ্ছে, খেতে পাচ্ছি না, সেটাকে টেক কেয়ার করে নিয়ে জল খাওয়া বাড়াতে হয়। কারণ জল না খেলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার ইনসিডেন্স খুব হাই প্রেগনেন্সিতে। তো অল্প অল্প খাওয়া, বারবার খাওয়া, জল বেশি খাওয়া, রেগুলার 15 মিনিট 20 মিনিট একটু হাঁটাহাঁটি করা। যারা যোগা টোগা করতে অভ্যস্ত বা লাইট ফ্রি এক্সারসাইজ করতে অভ্যস্ত, যারা কোনোদিন করেনি তাদের করতে গেলে বিপদ আছে। যারা অভ্যস্ত তাদের একটু একটু করে যাওয়া, বিশেষ করে মাটিতে বাবু হয়ে বসা, পেরিনিয়াম স্ট্রেচ করা, মানে পেরিনিয়াম মানে হচ্ছে আমাদের কি বলে বাংলায় আমি যে বলতে পারবো না, বাবু হয়ে বসা, উবু হয়ে বসা, বজ্রাসনে বসা, মানে আমাদের লোয়ার পার্ট অফ বডিটাকে স্ট্রেচ রাখা, তাতে ওর Stretching করা। প্রেগনেন্সি রিলেটেড পেনসগুলো কম হবে। আমি বলছি না যে তাতে নর্মাল ডেলিভারি ইনসিডেন্স বাড়বে, অবশ্যই বাড়ে, কিন্তু নর্মাল ডেলিভারি তো এখন হ্যাঁ মানে অনেক অনেক রকম ব্যাপার আছে, পরে হ্যাঁ আলোচনা করা যাবে। হ্যাঁ তো বেসিক কিছু এক্সারসাইজ, রেগুলার হাঁটা, খাওয়া দাওয়া নিয়মিত করা, অল্প অল্প খাওয়া, জল বেশি খাওয়া, খুব বেশি বাইরের খাবার না খাওয়া। তার কারণ হচ্ছে যদি পেট খারাপ বা অন্য কিছু হয়,
ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা ওষুধ দিতে চাই না চট করে, হুম তো একটু সাবধানে খাওয়া দাওয়া করা, এই নিয়মগুলো মানা উচিত। আরেকটা জিনিস মানা উচিত বলে আমার নিজের ধারণা, সেটা হচ্ছে অনেকের ব্রাশ করা করে জিভ পরিষ্কার করার খুব হ্যাবিট থাকে, যারা জিভ ছোলে বলে, বাংলা কথায় বলে জিভ জিভ ছোলা। ছোলা, হ্যাঁ। জিভ ছুলতে গেলে না খুব এই যে নসিয়াটা হয় একটা ওয়াক ওয়াক করে দেখবে অনেকে, এই নসিয়াটা কিন্তু ডে লং থেকে যেতে পারে, বা যাদের নসিয়া অলরেডি হচ্ছে সেটা বেড়ে যেতে পারে জিভ তো ছুললে। জিভ ছুললে। তো জিভ ছোলাটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো, বা যে বেলার দিকে করা ভালো। কিছু খেয়ে। হ্যাঁ, কিছু খেয়ে খালি পেটে ঘুম থেকে উঠেই ভালো করে দাঁত ব্রাশ করে জিভ ছুললে ওই বমি যে শুরু হলে একবার ওই সারাদিন ধরে চলতে থাকবে। আচ্ছা। তো এরকম কিছু কিছু হ্যাবিট আমরা যার যেরকম এক্সপিরিয়েন্স সেরকমভাবে হেল্প করা হয়, কিন্তু ডায়েট সময় মতন করা, বারবার করা, অল্প অল্প করা, লাইট এক্সারসাইজ করা, জল বেশি খাওয়া, এইটুকু অবশ্যই করা উচিত। এই নয় যে সারাক্ষণ শুয়ে থাকতে হবে, হ্যাঁ, মানে নর্মাল লাইফ। নর্মাল লাইফ লিড করা। মানে আজকাল তো সবাই ওয়ার্কিং বেশিরভাগই, তারা তো চাকরি বাকরি করছে, এবং আমার মায়েরাও চাকরি করেছেন প্রেগনেন্সির সময়, তাতে কোনো অসুবিধা হয়নি, মানে নর্মাল লাইফই তো লিড কেন করেছে। অসুবিধা হবে? আমরা মানুষ নয়, একটা উপরের স্তরের জীব। আমাদের থেকে যারা নিচের স্তরের জীব, তারা তো কেউ রেস্ট নেয় না, সেই রেস্ট নেয় না। তো তো তাদের তো খুব যে অসুবিধা হওয়ার কথা তো নয়। নর্মাল ভগবান এরমভাবেই আমাদের তৈরি করেছে, বডি সিস্টেম তৈরি করেছে যে খুব অসুবিধা হওয়ার কথা নয় নর্মাল অ্যাক্টিভিটি। অ্যাবনর্মাল কিছু করা না হওয়াই ভালো। হ্যাঁ। অ্যাবনর্মাল এক্সারসাইজ যদি কেউ করে থাকে, যে ম্যারাথনার, সে ম্যারাথন দৌড়চ্ছে প্রেগনেন্সি নিয়ে, বোধহয় সেটা ঠিক হবে না। আচ্ছা। যার যে ওয়েট লিফটিং করে তার হয়তো বেশি ওয়েট তোলাটা ঠিক হবে না। যে খুব বেশি জার্নি করে, বিশেষ করে খুব খারাপ রাস্তায় রিক্সা চলে যাচ্ছে বা এই ধরনের খুব ঝাঁকানি হচ্ছে, সেগুলোকে অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, আদারওয়াইজ নর্মাল অ্যাক্টিভিটিতে কোনো রকম কোনো রেস্ট্রিকশন খাওয়া উচিত না, আনলেস হিস্ট্রি অফ ব্লিডিং বা অন্য কিছু এরকম কিছু হলো, যারা অ্যাবর্শন হতে যাচ্ছে বা রেকারেন্ট অ্যাবর্শনের হিস্ট্রি আছে, হ্যাঁ, আগে বা দুটো বাচ্চা তিনটে অনেকেরই বাচ্চা নষ্ট হয়ে মানে গেছে। রেস্টে থাকতেই বলা হয় যে হ্যাঁ, যদি কারো এরকম হিস্ট্রি থাকে যে তিনটে বাচ্চা নষ্ট হয়ে গেছে, Miscarriage কারণ হয়েছে। খুঁজে পাওয়া যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি, তখন হ্যাঁ। তাকে বলা হয় যে তুমি রেস্টে থাকো, কারণ আর তো কিছু উপায় নেই, হ্যাঁ হ্যাঁ। খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু, রেস্ট। আচ্ছা, এই আপনি তখন বলতে বলতে কথাটা হারিয়ে গেল যে নর্মাল ডেলিভারি আর সিজার, তা এইটা আগেকার দিনে তো নর্মাল ডেলিভারি তো কমন ব্যাপার ছিল, যে সিজারিয়ান তো খুব একটা পাওয়া যেত না। পাওয়া যেত না বলি নর্মাল ডেলিভারি বেশি হতো। এখন যেহেতু অপশন এসে গেছে, দুটো না, কারণ, দুটো কোনটা prefer করছেন? আমার পাস না, অবশ্যই নর্মাল হার্ট ভালো না বাইপাস করা হার্ট ভালো, সেই এরকম ব্যাপার। বাইপাসের থেকে তো নর্মালটা সবসময়ই ভালো, কিন্তু তার মানে এই নয় যে নর্মাল করলে কোনো অসুবিধা হবে না। এখন দুটো জিনিস আছে এটাতে, একটা হচ্ছে পেশেন্টস ডিস্ট্রেস, আর একটা হচ্ছে ডক্টরস ডিস্ট্রেস। আর যেটা আসল ডিস্ট্রেসের জন্য করা উচিত, ফিটাল ডিস্ট্রেস, সেটা কিন্তু খুব কম। বোঝাতে পারলাম কি না জানি না। ফিটাল ডিস্ট্রেস কথাটা মানে হচ্ছে পেটের ভেতরে বাচ্চাটার কোনো প্রবলেম হচ্ছে ওকে, আর নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করা যাবে না, সিজার করো। দ্যাট ইজ দ্য আইডিয়াল, একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ সিজার করার। কিন্তু আজকাল এই ফিটাল ডিস্ট্রেসের থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে ডক্টরস ডিস্ট্রেস অ্যান্ড পেশেন্টস ডিস্ট্রেস। পেশেন্ট ব্যস্ত হয়ে বলছে আমি আর পাচ্ছি না, প্রথমে বলবে হ্যাঁ 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 হ্যাঁ, একটা স্টেজের পরে গিয়ে আমি আর পাচ্ছি না। না, এইটাকে আপনারা ট্রাই করেন আদৌ যে আমি বলছি নর্মাল? আর সেকেন্ড হচ্ছে ডক্টর দেখছে, যদি টু বি ভেরি ফ্র্যাঙ্ক, একজন ডক্টরের পক্ষে 12 ঘন্টা যদি কারো নর্মাল লেবারের ডিউরেশন হয়, তাকে বসে মনিটর করা সম্ভব নয়। যদি তাকে 12 ঘন্টা তার পাশেই বসে থাকতে হয় তাহলে সম্ভব নয়, তাহলে তার সাপোর্টিং হ্যান্ড লাগবে। সাপোর্টিং হ্যান্ড যদি রাখতে হয়, আমাদের এখানে যে ডেলিভারি হয় 3টে রকম সেট আপে, একটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল, আরেকটা হচ্ছে প্রাইভেট হসপিটাল, তার দুটো ভাগ, একটা হচ্ছে কর্পোরেট হসপিটাল, একটা হচ্ছে মিডিওকার নার্সিংহোম। এবার গভর্নমেন্ট হসপিটালে নর্মাল ডেলিভারি রেট একটু বেশি, তার কারণ সাপোর্টিভ স্টাফ অনেক বেশি, হাউস স্টাফ আছে, ইন্টার্ন আছে, পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে, যারা মনিটর করছে। যে যার আন্ডারে পেশেন্ট ভর্তি হচ্ছে তারা কিন্তু খুব একটা যে সব 12 ঘন্টা বসে থাকতে চা নয়, বাই রোটেশন অন্যান্য ডাক্তাররা বা এরা করছে, দেখাশুনো করছে, সুতরাং নর্মাল ডেলিভারি হতে অসুবিধা নেই। এবার যে প্রাইভেট সেক্টরে যদি বলো, আমার আন্ডারে যদি কোনো পেশেন্ট ভর্তি হয়, আমি যদি এখন পিয়ারলেসে তাকে বা কোনো কর্পোরেট হসপিটালে যদি তাকে তার ডেলিভারি হয়, তাহলে আই নো যে আমার পিছনে সাপোর্ট আছে, একজন আরএমও সবসময় থাকবে, সে ঘুরে বেড়াচ্ছে, দেখছে। কিন্তু আমার আন্ডারে যদি একটা নার্সিংহোমে ডেলিভারি হয়, সবসময় তো আমার পক্ষে রিলাই করা সম্ভব নয়। যদি একটা কিছু বেগরবাই হয়,
তাহলে সব দিক দিয়ে বিপদ। এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য তার সঙ্গে আজকালকার পেশেন্টরা প্ল্যান করে সব কিছু করতে চায়, এমার্জেন্সি করতে চায় না। যেমন ধরো নর্মাল ডেলিভারি যদি হয়, কেউ তো গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে বিকেল 5টায় ডেলিভারি হবে, তার ডেলিভারি রাত 3টের সময় হতে পারে। তো এই আনসার্টেনটিটা নিতে চায় না অনেকে। প্লাস এমন একটা মিথ তৈরি হয়ে গেছে যে ভীষণ কষ্ট, এর থেকে করা যাবে না, তার জন্য নিতে চায় না। সেই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য, প্লাস ডাক্তার নিজের সুবিধা, হাসপাতালেরও সুবিধা, সব প্ল্যান করে হয়ে গেল, রাত্রিবেলায় লোকজন ডাকাডাকি করতে হলো না, আস্তে আস্তে সিজারের ইনসিডেন্স বেড়েছে। কিন্তু যদি কম্পেয়ার করা হয় বিদেশের সঙ্গে, তাহলে কিন্তু ঠিক হবে না। কারণ বিদেশের নার্সিং স্টাফরা ইজ সো এফিশিয়েন্ট যে তারাই সব কিছু করে। এই অবস্টেটিক্সের বেশিরভাগ ম্যানেজমেন্টটা কিন্তু নার্সিং স্টাফরা করে, হ্যাঁ, যেটা আমাদের দেশে কিন্তু আমাদের নার্সিং স্টাফরা অতটা এফিশিয়েন্ট কিন্তু নয়, বা তাদের স্কোপ দেওয়া হয়নি, বা যে কোনো কারণেই হোক। সো এইভাবে বিচার করলে হবে না। এখন এটাকে জোর জবরদস্তি করে ঠিকও করা যাবে না। কোনো পেশেন্ট যদি মনে করে যে হ্যাঁ আমি করব, অবশ্যই তার মতামতটাকে সম্মান দেওয়া উচিত। আর এটাও যদি কেউ মনে করে থাকে যে সিজার হওয়া মানে খুব কষ্ট, আর নর্মাল ডেলিভারি হওয়া মানে খুব আরাম, সেটাও কিন্তু নয়। নর্মাল ডেলিভারি এটা ন্যাচারাল প্রসেস, ঠিক আছে, শর্ট প্রসেস। না এটা তো উল্টো বলে যে নর্মাল ডেলিভারি খুব কষ্ট, সিজারটা কম কষ্ট, কিন্তু না। আফটার সিজার বেশি সেটা কষ্ট, তখন আর কষ্ট। নর্মালি কষ্ট নয়। হ্যাঁ, কিন্তু যে কজন মা মাসিদের তুমি দেখবে যে একটা বয়সের পরে বাথরুম ধরে রাখতে পারছি না, হাসলে কাশলে বাথরুম বেরিয়ে যাচ্ছে, এই যে ইনসিডেন্স, এটা কিন্তু বেশি হয় নর্মাল ডেলিভারির পরে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যখন নর্মাল ডেলিভারি হয়, ওই প্যাসেজ দিয়ে যে বাচ্চাটা বেরোচ্ছে, দ্যাট প্যাসেজ গেটস ইনজিওর্ড। তাকে সেভ করার চেষ্টা করা হয়, সবই করা হয়, কিন্তু বেসিক কিছু এক্সারসাইজ আছে যেগুলো মায়েরা নর্মাল ডেলিভারি পরে মেনটেন করতে পারে করেননি। না। হ্যাঁ, তার জন্য একটা বেসিক উইকনেস থেকেই যায়। এই জন্য দেখবে যাদের 3-4টে বাচ্চা আছে, তাদের ইউট্রাসটা নিচের দিকে নেমে আসে, তাকে ইউটোভেনাল পোল্যাপস বলে। বা যাদের আগে বেশি বাচ্চা হতো, তাদের তো খুব বেশি হতো। সো নর্মাল ডেলিভারি হলে যে লং টার্ম অসুবিধা হবে তা নয়, কিন্তু নর্মাল ডেলিভারি ইজ এ ন্যাচারাল প্রসেস। নর্মাল ডেলিভারিতে সময় 12 ঘন্টার মধ্যে যা হওয়ার হয়ে গেল, তারপরে সে মনে করতে পারবে না তার কতটা কষ্ট হয়েছে। ইট ইজ দ্য বিউটি অফ লেবার পেন। কোনো মা যার নর্মাল ডেলিভারি হয়েছে, সে কিন্তু 3 মাস বাদে মনে করতে পারবে না যে তার কত কষ্ট হয়েছে। কিন্তু সিজারের ব্যথা, সে টিসটিসে ব্যথা একটা কিন্তু থেকেই যাবে, সেজন্য সে সিজারকে দোষারোপ করে যাচ্ছে। আর নাম্বার 3 হচ্ছে যে এখন অ্যানেস্থেশিয়াটা সো ইমপ্রুভড যে রিস্ক খুব কম, সেই জন্য সিজার ইনসিডেন্স বেশি হচ্ছে। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি কেউ নর্মাল ডেলিভারি চায়, তাকে তো অবশ্যই সম্মান দেওয়া উচিত। আচ্ছা, মানে সেটা করা হয় কি আপনি আপনার জীবনে নর্মাল করেছেন? ডেলিভারিতে একসময় খুবই করা হতো, একসময় তো খুবই করা হতো, পাশে গল্প বই নিয়ে পাশের বেডে শুয়ে থাকতে হতো। কিন্তু সেটা তো একটা সিয়ের পরে হয় না, কারণ সাপোর্ট সিস্টেম না থাকলে শুধু নর্মাল ডেলিভারি একটা লোকের পক্ষে করা সম্ভব না। আচ্ছা, ইউনিটের সাপোর্ট সিস্টেম, সেটা তো সেই ঠিক গ্রুপ কথাই। প্র্যাকটিসও আমাদের দেশে খুব চালু নয়। আর আরএমও, যে কমন যে নার্সিংহোমগুলোর যে আরএমও, তারা বেশিরভাগই গাইনিতে ট্রেন নয়, তারা সব জেনারেল আরএমও, জেনারেল মেডিসিন ট্রেন, গাইনি ট্রেন বেশিরভাগই নয়। আর কর্পোরেটে করতে গেলে ঠিক আছে, কর্পোরেটে করতে গেলে একটু হয়তো বেটার করা যায়, আচ্ছা, যেগুলো বড় হাসপাতাল। আচ্ছা, এবার আমরা যে প্রশ্নটায় যাব সেটা হচ্ছে প্রায় কভার করলাম সবগুলোই, যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে মেনোপজ। মেনোপজের সময়টা ঠিক কখন? না, মেনোপজ কথাটার মানে হচ্ছে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া, 6 মাস বা 1 বছর হয়ে গেছে আর হচ্ছে না, তখন বলা হয় যে তার মেনোপজ হয়ে গেছে। প্রসিডিওরটা কিন্তু শুরু হয় 40-র পর থেকেই, একটা প্রি মেনোপজাল পিরিয়ড বলে, তখন থেকেই শুরু হয়ে যায়। একটু হরমোনাল ডিস্টারবেন্স হয়, মুড সুইং বেশি হয়, মিড লাইফ ক্রাইসিস বলে একটা কথা আছে, ছেলেদেরও যেমন হয়, মেয়েদেরও কিছুটা হয়, মেয়েদেরও বেশি হয় বোধহয়। তো মেনোপজ মানে হচ্ছে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া, কিন্তু পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার প্রসেসটা, এটা কিন্তু লম্বা প্রসেস। এই হঠাৎ করে বন্ধ হয়ে যায় না কারো, যে আজকে পিরিয়ড হলো, সামনের মাস থেকে পিরিয়ড বন্ধ হয়ে গেল, মেনোপজ হয়ে গেল, সেরকম কিন্তু হয় না। এই সময়ে যত পিরিয়ডের সমস্যাগুলো হয়, উইচ ইজ দ্য লং প্রসেস। মানে এই যে মিড লাইফ ক্রাইসিসটা বলছেন, এই ক্রাইসিসটা কি? এটা একটা মেনলি মানসিক, মুড মানে সুইং, মানুষ সাইকোলজিক্যাল, সেটা অনেকগুলো জিনিস তার মধ্যে জড়িয়ে থাকে। তার মধ্যে একটা হরমোনাল ইফেক্টও আছে, তার সঙ্গে শারীরিক কিছু কিছু সমস্যাও তো বটে। কি কি হতে পারে? শারীরিক সমস্যার মধ্যে যেটা মেন হয় মেনোপজাল এজ গ্রুপে, সেটা হচ্ছে মানে হাড়গুলো ক্ষইতে আরম্ভ করে। মানে
এই সিমটমগুলো যদি ভাগ করতে হয়, কতগুলো অবভিয়াস যেগুলো চোখে দেখা যায়, বোঝা যায়, কতগুলো বোঝা যায় না। চোখে দেখা যায় বা বোঝা যায় মধ্যে 1 নম্বর হচ্ছে মুড সুইং, ইরিটাবিলিটি, দেখবেন রাগ টাগগুলো বেড়ে যায়, অকারণে রাগ হয়, অকারণে দুঃখ হয়, কান্না পায়। শুধু যে পুরোটাই হরমোনের জন্য তা নয়, কিছুটা সোশ্যাল লাইফও থাকে। সে সময় ছেলেমেয়েরাও বড় হয়ে গিয়ে জাস্ট বাইরে চলে যেতে আরম্ভ করে। এবার সাংসারিক একটা অনেকের প্রেশার থাকে, প্রেশার কমে যায়, প্রেশার দুটোই। হঠাৎ করে প্রেশার কমে হ্যাঁ, গেল, দুটোতেই ডিপ্রেশন চলে আসে। ডিপ্রেশনে চলে আসে। তো এগুলো একটা আর যেগুলো বোঝা যায় না সেগুলোর মধ্যে হচ্ছে যেমন হাড় ক্ষয়তে আরম্ভ করে। কেউ যদি প্রোটেকশন না নেয়, অস্টিওপোরোসিস হয় মহিলাদের বেশি, ছেলেদেরও হয়তো হয় কিন্তু মেয়েদের বেশি হয়। মেয়েদের যে ইমিউন টু হার্ট অ্যাটাক বলা হয়, সেটাও ইস্ট্রোজেন হরমোনের জন্য। যেই কমতে আরম্ভ করে তখন আজকালও মেয়েদের 50s ভালোই হার্ট অ্যাটাক হয়। আচ্ছা। তো এগুলো হচ্ছে ইনার চেঞ্জগুলো আস্তে আস্তে হতে আরম্ভ করে। যে যত হেলদি লাইফ মেনটেন করবে, যে যত হেলদি ডায়েট খাবে, এক্সারসাইজ করবে, ক্যালসিয়াম লোড যার যত ভালো থাকবে, ভিটামিন D3 যার যত ভালো থাকবে, তার তত মানে ব্যথা সেটার বেদনা জন্য অমৃত কি সুখ কি কম। আপনি সাজেস্ট করছেন সেই সময়? কিরকম থাকা উচিত? মানে কি খাওয়া দাওয়ার অভ্যাস বলুন, ওষুধপত্র বলুন বা জীবনযাত্রা বলুন, সব কিছুতেই? বেসিক্যালি জীবনযাত্রা যে বিরাট কিছু বয়স অনুযায়ী চেঞ্জ হবে তা কিন্তু নয়। বেসিক খাওয়ার হ্যাবিট হেলদি খেতে পারলে ভালো। কম বয়সে একটু আধটু বাইরের খাবার যতটা সহ্য করা যায়, তারপরে এটা অসুবিধাজনক। হজমের সমস্যা হয়। হজমের সমস্যা, বিকজ মোবিলিটিও কমে যায়। এখন যে যত পারবে মোবাইল তার তত বেশি হজম হবে। আর ক্যালসিয়াম, ভিটামিন D3 অবশ্যই মেনটেন করা উচিত, দেখে নেওয়া। আর নাম্বার 3 হচ্ছে এই বয়সে কিছু কিছু জিনিস বেশি হয় মেয়েদের, যেমন ব্রেস্ট টিউমার আর ইউট্রাসের টিউমারের ইনসিডেন্স কিন্তু এই 40s পর থেকেই বাড়ে, 40s to 60s। সে সময় প্যাপসমিয়ার টেস্ট করা। আজকাল তো ভ্যাকসিন বেরিয়ে গেছে, কম বয়সে ভ্যাকসিন নিয়ে নেওয়া, HPV-র এগেনস্টে ভ্যাকসিন নিয়ে নেওয়া। প্যাপসমিয়ার যদি নর্মাল থাকে 5 বছর বাদে বাদে রিপিট করা। এভাবে এই প্যাসমিয়াটা কি? প্যাপসমিয়ার হচ্ছে ইউট্রাসের টিউমার, মানে সার্ভিক্স, ইউট্রাসের নোয়ার পোর্শনের টিউমার, সার্ভাইকাল টিউমার যেগুলো, ক্যান্সার যেগুলো, সেগুলোকে বলা হয় যে ইট ইজ এ ভাইরাল ইনফেকশন, অরিজিন ফ্রম ভাইরাস, আচ্ছা। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা সেক্সুয়াল রিলেশন থেকে হয়। তো এই প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে এখন বেরিয়ে গেছে, ভ্যাকসিন বেরিয়ে গেছে। মানে এটা সেক্সুয়াল রিলেশন থেকে যে হয়, মানে এটা এটা কিছুটা হাইজিন, কিছুটা মাল্টিপল পার্টনার, কিছুটা কেন হয় বোঝা যায় না, কিন্তু ইজ এ বেশি দেখা গেছে বেশি মানে সেটা মেনোপজের পরেই হয় বলছেন? ওই বয়সে গিয়ে হয়, কারণ এই ইনফেকশনটা হয়তো হয়েছে আগে। এটা ইজ আ লং প্রসেস, আর ধীরে ধীরে চেঞ্জ হয়। ইনফেকশন হলেই যে সবার হবে তা তো নয়। এটা প্রি ক্যান্সারাস স্টেজ, তার আগের একটা স্টেজ, ডিসপ্লাসিয়া স্টেজ, প্রি ক্যান্সারাস স্টেজ হতে ক্যান্সার স্টেজ হতে 15 বছরের সাইকেল। আচ্ছা। যে কেউ 30 বছরে হয়, তার 45 বছর বয়সে গিয়ে হয়তো ম্যানিফেস্টেশন হবে বা ধরা পড়বে ফার্স্ট টাইম। আমরা কথা বলছি মেনোপজ নিয়ে। তাহলে সুব্রতা যেটা বলছেন, মেনোপজ ধরুন পিরিয়ড স্কিপ হয়ে গেছে কারুর প্রথমে বা কিছু, বা ইরেগুলার হচ্ছে, তখনই কি ওই আফটার 45 এরকম সে যদি দেখে, না। বা 50? এটা তো একটা, তো যদি পিরিয়ডের গন্ডগোল হয় তাহলে তো পিরিয়ডের গন্ডগোলের জন্যই ডাক্তার কাছে আসা উচিত। হ্যাঁ, কিংবা বন্ধ হয়ে তারপরে গেলে। ডাক্তার অ্যাকর্ডিংলি তার উইজডম অনুযায়ী সে তাকে গাইড করবে হ্যাঁ। যে তোমার এখন 40 বছর বয়স, তোমার এইগুলো করা উচিত, তোমার এখন 45 বছর বয়স, তোমার এই করা উচিত। যার কোনো সেরকম সিগনিফিক্যান্ট সমস্যা নেই বা যেটুকু সমস্যা আছে সেটা ইগনোর করা যায়, তারও কিন্তু পেরিমেনোপজাল এজ গ্রুপে এসে 40s গিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা করি। সে যে গাইনোকোলজিস্টই হতে হবে তার কোনো মানে নেই, যে ফিজিশিয়ানের সঙ্গে হলেও করা উচিত বেসিক ইনভেস্টিগেশনগুলো করার জন্য। কারণ যে কোনো টাইপ 2 ডায়াবেটিস, হাইপার টেনশন, এগুলো সবই কিন্তু একটা এজের পরে, ডিসলিপিডিপি মানে কোলেস্ট্রল বেড়ে যাওয়া বা অন্যান্য যেগুলো মেডিকেল প্রবলেম, সেগুলো এই সময় থেকেই শুরু হয়। তখন সেই ডাক্তারই হয় নিজে অ্যাডভাইস করবে বা কোনো গাইনোকোলজিস্টের কাছে পাঠাবে, যে তখন গাইনোকোলজিক্যাল হেলথ নিয়ে তাকে উপদেশ দেবে। তার মধ্যে মেন উপদেশ একটা হচ্ছে ফর সার্ভাইকাল ক্যান্সারের জন্য তার প্রোটেকশন। যদি সে শুনে থাকে যে তার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে তাহলে ভালো, বা ভ্যাকসিন নেওয়া হয়ে গেলেও অন্তত প্যাপসমিয়ার করা উচিত। একবার করে নেগেটিভ এলে অন্তত 3-4 বছর বাদে বাদে রিপিট করা উচিত। প্যাপসমিয়ার করলে ইউট্রাসের টিউমার বা সার্ভাইকাল ক্যান্সার বেশ কিছুটা অ্যাসেস করা যেতে পারে। ওভারিয়ান ক্যান্সার হলে কিছু অ্যাসেস করার ব্যাপার নেই, খুব রেয়ার, খুব ডিফিকাল্ট ধরা। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সে সময় পেশেন্টকে বলা অ্যাবাউট ব্রেস্ট ম্যানেজমেন্ট। ব্রেস্টের কেয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্রেস্ট টিউমারের চান্স ইজ ভেরি হাই, সেকেন্ড হাইয়েস্ট ক্যান্সার ইন।
তো ব্রেস্ট টিউমার কিন্তু খুব সহজে ধরা পড়ে, বিকজ ইট ইজ এ সুপারফিশিয়াল অর্গান। কোনো মহিলা যদি একটু সচেতন হয়, ব্রেস্ট টিউমার ধরা খুব সোজা। একে বলে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। মাসে একবার করে নিজের ব্রেস্টটাকে নিজে খুব ভালো করে দেখতে হয়, তার পদ্ধতি আছে, সে ডাক্তাররা বলে দেয়। এবং তাতে যদি কোনো তার মনে হয় যে বিচ্যুতি হচ্ছে, মানে ঠিক যেরকম ডাক্তারবাবু বলেছেন ঠিক সেরকম হচ্ছে না, তখন ধরা পড়লে অনেক আর্লি স্টেজে ধরা যায়। আচ্ছা। কিন্তু কখন ব্রেস্ট থেকে ডিসচার্জ হবে, কখন বড় লাম্প দেখা যাচ্ছে, সেটা করতে গেলে অনেক লেট হয়ে যায়। হ্যাঁ, মানে রেগুলার একটা নিজের রেগুলার চেকআপ একটা নিজেই নিজের করতে- সচেতনতাটা খুব ইম্পর্টেন্ট। সচেতনতা অ্যাবাউট ডায়েট, সচেতনতা অ্যাবাউট হেলথ, এগুলো সবই খুব ইম্পর্টেন্ট। রাইট। মেনোপজে শুধু এটা ভাবলে হবে না, তার মানসিকভাবে সুস্থ থাকতে হবে, শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। হ্যাঁ, মানে এই যাদের পলিসিস্টিক ওভারি হচ্ছে বা এরকম কিছু চকলেট সিস্ট এইসব দেখা যাচ্ছে, বা তাদের যখন মেনোপজ হচ্ছে ধরুন, তারপরে এইগুলোকে নির্মূল হয়ে যায় যদি কারোর অপারেশন না হয়? হ্যাঁ, হ্যাঁ, 100%। চকোলেট সিস্ট যদি কোনো সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করে করে এদিক সেদিক করে করে মেনোপজ করিয়ে দেওয়া যায়, তাহলে তো তার ব্যথা চলে গেল। চকোলেট সিস্টের মেন কষ্ট তো ব্যথা। হ্যাঁ, হ্যাঁ। পিরিয়ড বন্ধ হয়ে গেলেই তো তার ব্যথা চলে গেল, সেজন্য তো মানে চকোলেট তখন সে একেবারে যে সমস্যায় জর্জরিত হচ্ছিল, তখন সে সমস্যার সমাধান হয়ে চলে গেল। গেল। চকোলেট সিস্টের যে কটা ট্রিটমেন্ট আছে, মেডিকেল ম্যানেজমেন্ট হোক, সার্জিক্যাল ম্যানেজমেন্ট হোক, সবগুলোই তো পিরিয়ড বন্ধ করার ব্যাপার। মেডিসিন দিয়ে পিরিয়ড বন্ধ করা হয়, ওরাল পিল কন্টিনিউয়াস খাইয়ে যাওয়া হয়। আজকাল অনেক ওষুধ বেরিয়েছে, প্রোজেস্টেরন, অনেক বিভিন্ন ভ্যারাইটি অফ প্রোজেস্টেরন বেরিয়েছে, যেগুলো খাইয়ে দিলে পিরিয়ড হয় না। অথবা এমন হলো যে আর পাচ্ছে না, তার অপারেশন করে ইউটেরাস বাদ দিয়ে দেওয়া হলো, তার পিরিয়ড বন্ধ হয়ে গেল। পিরিয়ড সেটা বন্ধ তো হয়ে গেল মানে তার শেষ, হ্যাঁ, কষ্টের শেষ। হ্যাঁ, মানে কারণ সেটা তো সেই হলোই, কিন্তু সেটা যদি একটা না, এজে গিয়ে তো আপনারা সেটা ডিসাইড করেন। না, অপারেশনটা একটা এজে গিয়ে ডিসাইড করতে হয়। অপারেশনটা তো আগে করা হয় না। না। কিন্তু তুমি যেই চিকিৎসাই করা হোক না কেন, তার মোদ্দা কথা হচ্ছে পিরিয়ডটা বন্ধ করে দাও। হ্যাঁ, এন্ডোমেট্রিয়াসের কষ্ট যদি ফার্টিলিটি রিলেটেড প্রবলেমে নয়, কিন্তু ফার্টিলিটি হয়ে গেছে তারপরে যদি এন্ডোমেট্রিয়াসের কষ্ট হয়, চিকিৎসার মোদ্দা কথা পিরিয়ড বন্ধ করো। তাহলেই সেটা সব ওষুধ দিয়ে সমস্যার করো, হয়, সমাধান। তাহলেই সমস্যার সমাধান। এবার যদি কারো ন্যাচারাল পিরিয়ডটাই বন্ধ হয়ে গেল বিকজ অফ মেনোপজ, তাহলে তো সে ব্যথা থেকে রিলিভড। ওকে, কিন্তু ওকে। চকোলেট সিস্ট যে সবসময় বেনাইন তা নয়। 1 in 1000 বা 2 in 1000 ওই ওই চকোলেট সিস্ট থেকেও ক্যান্সার হতে পারে, সেসব মাথায় রাখতে হবে। আচ্ছা, মানে মেনোপজের সময়টা আমি যেটা বলছি, যে সেই সময়টা যেহেতু একটু ইরেগুলারিটি বা কিছু ডিসকমফোর্ট, তখনই ডক্টরের সাথে অন্তত অবশ্যই আলোচনা করা উচিত, করা কারণ এই উচিত। ডিসকমফর্টটা কি মেনোপজের জন্যই হচ্ছে না অন্য কোনো প্যাথোলজি ভেতরে লুকিয়ে আছে, সেটা জানতে হবে তো। হ্যাঁ, সেটার জন্যই। সেটার জন্যই করতে হবে, কারণ 40-এর পর থেকে তো ইউট্রাসের টিউমার, এই টিউমারগুলো সব কটা ইনসিডেন্স বেশি। হ্যাঁ, সেই। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আর নারী হচ্ছে রহস্যময়। নারীর শরীর কিন্তু রহস্যময় নয়, যদি সঠিক সময় আমরা ডক্টরের কাছে পৌঁছতে পারি। তাই সুব্রতার কাছে লাস্ট একটা সাজেশন চাইবো, এবং সেটা সুব্রতা আমাদের সমস্ত মহিলাদেরই বলবেন যে কি তার পরামর্শ, কিভাবে চলবো। সকল মহিলাকে, যে কোনো বয়সের মহিলার জন্য উপযুক্ত একটা কিছু তার বার্তা থাকুক আমাদের আজকের শেষ লগ্নে এসে আজকের এপিসোডের। সুতরাং সেইটা দিয়ে শেষ করব আজকের এপিসোড। সুব্রতার কাছে কিছু জানতে চাইবো, আমাদের মেয়েদের জন্য আপনার কি পরামর্শ? পরামর্শ মেয়ে ছেলে বলে আলাদা কিছু নয়, সবার জন্যই এক। যে এক সুস্থ শরীর মেনটেন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে গুড হ্যাবিট, ফুড হ্যাবিট, লাইফস্টাইল হ্যাবিট, স্লিপ হ্যাবিট। সব কটা হ্যাবিট কিন্তু মেনটেন করতে হবে। আজকালকার যে শরীর খারাপের মেন অসুবিধা সেটা হচ্ছে আমাদের হ্যাবিটটা ডিস্টার্ব, লাইফ সাইকেলটা চেঞ্জ হয়ে গেছে। রাত 2টোর আগে কেউ ঘুমায় না, সকাল 10টার আগে কেউ ঘুম থেকে ওঠে না। সো আমার অ্যাডভাইস হচ্ছে একটা মাঝখানে নিজেকে চিট করো, ঠিক আছে, কিন্তু রেগুলার বেসিসে হেলদি ডায়েট, হেলদি লাইফ, কিছু এক্সারসাইজ করা। বিশেষ করে মেয়েদের ক্যালসিয়াম একদম বয়ঃসন্ধি কাল থেকেই এমন ডায়েট কিছু করা উচিত যাতে তার ক্যালসিয়াম লোড ভালো থাকে, কারণ তারই বেশি দরকার। নাম্বার 3 হচ্ছে এক্সারসাইজ করা। যে শুধু ছেলেরাই প্রোটিন শেক খাবে, মাসেল বানাবে, তা নয়। ওদের অ্যান্ড্রোজেনের জন্য হয়তো মাসেল মাসটা বেশি, দেখতে অনেক বেশি বড় বড় মাসেলগুলটি হবে, কিন্তু ছেলেদের মেয়েদেরও ইকুয়ালি করা উচিত। এবং তাদের আরও বেশি দরকার শরীরটাকে ফিট রাখার, বডিটাকে ফিট রাখার, বিকজ তারা এক সময় মা হতে যাবে। তো
প্রপার ডায়েট করা, ভালো ডায়েট করা, এক্সারসাইজ করা, এগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। সাধারণত আজকালকার মেয়েরা তো প্রিভিলেজড, তারা সব রকম সুবিধা পাচ্ছে। আমাদের মা মাসিদেরও নিজেদের দিকে একটু খেয়াল রাখা উচিত। তারা যেন নিজেদের দিকটা খেয়াল রাখে, বা যারা ডেলিভারি হচ্ছে, ডেলিভারির পরে বাচ্চার জন্যই সময়, নিজের জন্য সময় নেই, সেরকম না করে অন্তত আধ ঘন্টা সময় একটু এক্সারসাইজ করা, বডির শেপটাকে ফিরিয়ে আনার জন্য, সেগুলো অবশ্যই করা উচিত। মানে আমি বলছি সচেতনতা থাকা দরকার, পুরোটাই নিজের ওপর কতটাকে সংসারে সুযোগ পাচ্ছে, কারণ সংসারটা তো মেনলি মেয়েদেরই সামলাতে হয়, যতই বড় বড় কথা যে বলুক। তো সেটা বাঁচিয়ে নিয়ে নিজের শরীরের দিকে যতটা নজর দেওয়া যায়, তাহলে যে মেনোপজ নিয়ে আলোচনা হচ্ছিল, ওই বয়সটা ভালো কাটবে। রাইট, আমাদের শেষ দিনগুলো ভালো কাটলে তাহলে হ্যাঁ, না হলে ব্যথা সেটাই। বেদনায় জর্জরিত হতে হবে। হ্যাঁ হ্যাঁ, মহিলাদের বেশি ব্যথা বেদনায় জর্জরিত হতে হয়। যদি একটু এক্সারসাইজ, ডায়েট ঠিক করে আগে থেকে করে, নজর দেয় নিজের শরীরের ওপর, তাহলে একটু কম হবে। রাইট। আমরা খুব ভালো লাগলো শুভ্রদার সাথে কথা বলে, খুব আন্তরিকভাবে শুভ্রদা আমাদের সাথে সমস্ত কথা শেয়ার করলেন। আমরা এইটাই শিখলাম যে যে কোনো সময় যে কোনো অসুবিধাতেই আমরা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করব, কিন্তু সবার আগে নিজেদের সচেতন থাকতে হবে। ভয়মুক্ত সমাজ এভাবেই তৈরি হবে। আমরা নিজেরা এখন অনেক ভয় কাটিয়ে উঠেছি, অনেক লজ্জা সংকোচ কাটিয়ে উঠেছি, আরও কাটিয়ে উঠতে হবে, যাতে নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা নিজেদের কথা খোলাখুলি আলোচনা করতে পারি। গাইনোকোলজিস্টের সাথেই হোক বা পারিপার্শ্বিক সমস্ত কিছুর সাথেই যাতে আমরা মানিয়ে চলতে পারি, সেটাই চেষ্টা করতে হবে সবাইকে। আমাদের এপিসোড ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। শুভ্রদার নাম্বার দেওয়া রইল, প্রয়োজনে যোগাযোগ করবেন। আর ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পরের এপিসোডের জন্য অপেক্ষায় থাকলাম। নমস্কার, ধন্যবাদ। শুভ্রদা, নমস্কার।